আসসালামু আলাইকুম সবাইকে। তো কুইক অনলাইন স্কুলে সবাইকে স্বাগতম। আজকে আমরা এসএসসি বায়োলজি চ্যাপ্টার 5 শুরু করতে যাচ্ছি এবং চ্যাপ্টার 5 এর সবথেকে ইম্পর্টেন্ট একটা টপিক হচ্ছে পরিপাক ও শোষণ। কিভাবে আমরা যে ধরনের খাদ্য খাই সেটা কিভাবে পরিপাক হয় এবং কিভাবে আমাদের বডিতে শোষিত হয় সেই প্রক্রিয়াটা আজকে আমরা জানবো এবং তোমাদের এই প্রক্রিয়াটা থেকেই কিন্তু মেইনলি সৃজনশীলগুলো আসে। সো যারা যারা এই টপিকসটা ভালো করে বুঝবা তারা কিন্তু সৃজনশীলেও আনসারটা ভালোভাবে করতে পারবা। ঠিক আছে। আর এরপর পরিপাক ও শোষণের বাইরে উদ্ভিদের কিছু ম্যাক্রোনিউট্রিয়েন্ট মাইক্রোনিউট্রিয়েন্ট উপাদান আছে, কিছু রোগ আছে, অ্যান্ড তোমার বিএমআর আছে, বিএমআই আছে, সেগুলো আমরা নেক্সট লেকচারগুলোতে আলোচনা করব। আচ্ছা দেখো, এখন আমরা একটা কথায় আসি যে পরিপাক ও শোষণ, আমাদের পরিপাকটা দরকার কি বা এক্স্যাক্টলি পরিপাক জিনিসটা কি ভাই? দেখো, আমরা যখন 4th চ্যাপ্টার পড়তেছিলাম এসএসসি বায়োলজি চ্যাপ্টার 4 জীবনী শক্তি লেকচার আছে আমাদের কুইক অনলাইন স্কুলের, ঢোকার পরে এসএসসি বায়োলজি এসএসসি অল ভিডিওস বাই কুইক অনলাইন স্কুল, এই প্লেলিস্টে যদি তুমি যাও সেখানে তুমি এসএসসি চ্যাপ্টার বায়োলজি চ্যাপ্টার 4 এর ভিডিওগুলো তুমি খুঁজে বের করে নিবা। তো সেইখানে তুমি দেখবা যে আমরা একটা জিনিস বুঝাচ্ছিলাম যে আমাদের এই যে কোষ, প্রত্যেকটা কোষের 2টা সাবস্টেন্ট প্রতি মুহূর্তে দরকার পড়ে। ধরো এটা হচ্ছে একটা সেল বা এটা হচ্ছে একটা কোষ। সো এই যে কোষটা আছে সেই কোষটা বা এই সেলটার প্রতি মুহূর্তে 2টা সাবস্টেন্স দরকার পড়ে। একটা হচ্ছে অক্সিজেন আর একটা হচ্ছে গ্লুকোজ। ভাই কেন দরকার পড়ে? কারণ আমাদের দেহের সকল ধরনের কার্যক্রম, যে কোনো ধরনের কার্যক্রম সম্পাদনের জন্য একটা শক্তি প্রয়োজন এবং সেই শক্তিটা আনতে হয় শ্বসন প্রক্রিয়ার মাধ্যমে। সো সেই শ্বসন প্রক্রিয়ায় অ্যাকচুয়ালি অক্সিজেন আর গ্লুকোজ বিক্রিয়া করে। এক্স্যাক্টলি কী হয়, ধরো এটা হচ্ছে একটা কোষ। সো এই কোষের ভিতরে অক্সিজেন আর গ্লুকোজ বিক্রিয়া করে কার্বন ডাইঅক্সাইড আর পানি উৎপন্ন করে, আর তার সাথে সাথে তোমার এটিপি উৎপন্ন করে, এটিপি আকারে শক্তি উৎপন্ন করে। এক অণু গ্লুকোজ ভেঙে মোটামুটি 38 অণু এটিপি পাওয়া যায়। এটা আমরা আগের আগের চ্যাপ্টারের লেকচারগুলোতে আমরা এই জিনিসগুলো হিসাব করা শিখে আসছি। আচ্ছা, তো এখন এইখানে তার মানে প্রতিটা কোষের মধ্যে তোমাকে অক্সিজেনকে সাপ্লাই দিতে হবে এবং গ্লুকোজকে সাপ্লাই দিতে হবে এবং একটা শক্তি উৎপন্ন হবে এর মাধ্যমে। সো কিভাবে শক্তিটা উৎপন্ন হয় এটা আমরা 4th চ্যাপ্টারে পড়ে আসি, 4 নম্বর চ্যাপ্টারে। এখন এই কনসেপ্ট থেকে আরও 2টা চ্যাপ্টার ডেভেলপ করবে বা তোমার বডিতে 2টা সিস্টেম ডেভেলপ করবে। এদের মধ্যে একটা হচ্ছে শ্বসনতন্ত্র আর একটা হচ্ছে এই যে পরিপাকতন্ত্র। তোমাকে নর্মালি একেবারে সিম্পলি বোঝাই। ধরো আচ্ছা, ধরো এটা হচ্ছে একজন মানুষ। এখন এই যে মানুষটা তুমি দেখতে পারতেছো, ধরো এই যে একটা মানুষ, এই মানুষটা এখানে ধরো যে একটা হাত আছে, সে হাত দিয়ে, ধরো যে হাতের কোনো একটা আঙুল দিয়ে সে, ধরো আমি এখানে আমার হাতে একটা কলম আছে, আমি কি করতে চাচ্ছি, এখানে এই আমার আঙুলটা দিয়ে আমি এই কলমটাকে টুকা দিতে চাচ্ছি। তাহলে আমি যখন এই কলমটাকে টুকা দিব তখন এই কলমটার মধ্যে একটা গতিশক্তি লাভ করবে। তাহলে এই কলমটা যে গতিশক্তিটা পাইলো সে কোন জায়গা থেকে পাইলো? সে আমার আঙুল থেকে পাইলো, আমার হাত থেকে পাইলো। এবং সেটা কীভাবে পাইলো? যখন আমার ইচ্ছাটা আসলো যে আমি এই কলমটাকে নাড়াবো, তখন আমার এই আঙুলের চারপাশে যতগুলো সেল ছিল, ধরো এখানে আঙুলের চারপাশের সেলগুলো হচ্ছে এরকম, আঙুলের চারপাশে যতগুলো সেল ছিল, আঙুলের চারপাশে যতগুলো, ধরো যে এই আঙুলটা ছিল, আঙুলের চারপাশের এই যে সেল, প্রত্যেকটা সেলের মধ্যে অক্সিজেন আর গ্লুকোজ এই 2টা সাবস্টেন্স বিক্রিয়া করে তোমার কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করছে, পানি উৎপন্ন করছে, আর একটা হচ্ছে এটিপি উৎপন্ন করছে। এবং এই যে এটিপিটা উৎপন্ন করছে সেই এটিপিটাই ইউজ করে আমরা কি করছি, তোমার এইখানে শক্তিটা আমরা পাইছি। এখন আমার প্রশ্নটা হলো যে এই যে অক্সিজেন আছে কিংবা গ্লুকোজ আছে, সেই অক্সিজেন আর গ্লুকোজ কিভাবে এই হাতের আঙুলের এই জায়গা পর্যন্ত আসলো, কিংবা তোমার বডির প্রত্যেকটা কোষের জন্য ফর এভরি সেল এই 2টা সাবস্টেন্স তোমার দরকার, একটা হচ্ছে অক্সিজেন আর একটা হচ্ছে গ্লুকোজ।
সো এই যে অক্সিজেন এবং গ্লুকোজ, সেই অক্সিজেন এবং গ্লুকোজ প্রত্যেকটা কোষে কীভাবে পৌঁছাবে সেই জিনিসটা আমাদের দেখতে হবে। এবং সেই জিনিসটা দেখতে গিয়ে আমি তোমাদের বায়োলজির কিছু বেসিক কনসেপ্ট দাঁড় করায় ফেলবো তোমাদের পুরো বইয়ের। এখানে পরিপাকতন্ত্র আমরা পড়বো, এখানে আমরা শ্বসনতন্ত্র পড়বো, এখানে আমরা রেচনতন্ত্র পাবো। সকল তন্ত্র কেন ডেভেলপ করছে সেই জিনিসটা আমরা বের করতে পারবো। ওকে, একটা একটা করে আমরা যাই। দেখো, আমরা প্রথম যাই যে আমরা অক্সিজেনটা কিভাবে পাই। আচ্ছা, আমরা অক্সিজেনটা কিভাবে পাই ভাইয়া? অক্সিজেন পাই আমরা পরিবেশের মাধ্যমে, শ্বাস প্রশ্বাসের মাধ্যমে, রাইট? অক্সিজেনটা আমরা কিভাবে পাই? শ্বাস প্রশ্বাসের মাধ্যমে। ধরো আমার এই যে কিভাবে পাই, ধরো এই যে এটা হচ্ছে ধরো একটা হিউম্যান বডি, ঠিক আছে? এটা হচ্ছে ধরো একটা হিউম্যান বডি। সো এটা হচ্ছে একটা মানুষ যার আমি মুখটা আঁকলাম, এখানে আমরা নাকটা দেখতে পাচ্ছি তার। আচ্ছা, তো এইটা হচ্ছে তার ধরো উপরের চোয়াল, এতটুকু দেখায় জাস্ট, এটা হচ্ছে উপরের চোয়াল। আর এখানে নিচের চোয়াল আছে, এখানে অবশ্যই একটা জিহ্বা আছে, টাং আছে, বলে আমরা পরবর্তীতে আসবো। না, আমি পুরোটা একসাথে দেখাই দিই তোমাদের, আবার ওটা একসাথে দেখাই দিই। পুরা সিস্টেমটা বুঝো, পুরা হিউম্যান বডিটা বুঝো, তাহলে তোমরা ক্লিয়ারলি বুঝতে পারবা কেন পরিপাকতন্ত্র বা এরপরের জিনিস তোমরা ইজিলি বুঝতে পারবা। দেখো, এটা হচ্ছে ধরো একজন মানুষ, তো এটা হচ্ছে তার মাথা ধরো এখানে, আর এটা হচ্ছে তার চোখ, রাইট? ওকে, এখানে তার উপরের চোয়াল আছে, খেয়াল করো, এই যে এটা হচ্ছে উপরের চোয়াল, উপরের চোয়াল, এবং উপরের যে চোয়ালটা আছে সেই চোয়ালের নিচের দিকে দাঁত আছে। তুমি চিন্তা করে দেখো, তোমার উপরের চোয়াল আছে না, উপরের চোয়ালের নিচের দিকে দাঁত আছে। তো এখানে ধরো যে এখানে উপরের চোয়ালের নিচের দিকে আমরা দাঁতগুলো দেখায় দিই, যে এখানে দাঁত আছে, দাঁত আছে আর কি। আচ্ছা, ওই পাশে ওই সাইডেও দাঁত আছে, ওই পাশে এই সাইডেও দাঁত আছে। এই যে উপরের চোয়ালের যে অস্থিটা দেখতে পারতো, সেই অস্থিটা মোটামুটি এরকম না, সেই অস্থিটা হচ্ছে মোটামুটি এরকম। তোমাকে আমি আলাদা করে দেখাই, সেই অস্থিটা হচ্ছে এরকম, দেখো এরকম আসছে না, এই যে এরকম, জাস্ট এরকম অস্থি, এটার নিচের চোয়াল এরকম, নিচের দিকে দাঁত আছে, ওই পাশেও দাঁত আছে। সো এটা হচ্ছে এই যে উপরে যে চোয়ালটা আছে সেই চোয়ালটার নাম হচ্ছে ম্যাক্সিলা, এবং এই ম্যাক্সিলার পিছনে দুইটা আবার হাড় আছে, এই দুইটা হাড়কে বলা হয় প্যালেটাইন বোনস, আরও দুইটা হাড় আছে এরকম। সো এটা হচ্ছে এক্স্যাক্টলি আমাদের ম্যাক্সিলা, এবং এই যে ম্যাক্সিলা আছে সেই ম্যাক্সিলার এই যে পিছন দিকে, সেই ম্যাক্সিলার পিছন দিকে এই জায়গায় আসছে হচ্ছে প্যালেটাইন বোনস, আসছে কি প্যালেটাইন বোনস, এরকম আরও দুইটা বোনস আসছে, এই দুইটা বোনস হচ্ছে তোমার প্যালেটাইন বোনস, প্যালেটাইন বোনস। আচ্ছা, আর কি আছে ভাইয়া? আর আমাদের একটা নিচের দিকে চোয়াল আছে, তুমি একটু ভালোভাবে চিন্তা করে দেখো, একটা নিচের দিকে চোয়াল আছে না তোমার ভাইয়া? তোমার নিচের দিকে যে চোয়ালটা আছে সেটাকে বলা হয় ম্যান্ডিবল, সেটা কি বলা হয়? ম্যান্ডিবল। এবং এই যে নিচের যে চোয়াল আছে সেই নিচের চোয়ালের উপরের দিকে দাঁত আছে। তুমি নিচের চোয়ালটা চিন্তা করে দেখো, তোমার নিজের চোয়ালের উপরের দিকে এরকম দাঁত আছে। আর এই যে দুইটা চোয়ালের মাঝখানে যেটা আছে সেটা হচ্ছে জিহ্বা, সেটা হচ্ছে কি? জিহ্বা। সো আমি জিহ্বাটাকে একটু ডিফারেন্ট কালার দিই যেন তোমরা কনফিউজ না হয়ে যাও। ধরো এটা হচ্ছে জিহ্বা, দুটো চোয়ালের মাঝখানে কি আছে? জিহ্বা। আমি দেখাতে চাচ্ছি এই যে আমাদের যে অক্সিজেন আছে এবং গ্লুকোজ আছে, তারা কিভাবে এই যে অক্সিজেন কিংবা এই যে গ্লুকোজ তারা কিভাবে আমাদের বডির প্রত্যেকটা সেলে সেলে পৌঁছায়। এবং এই বেসিকটা যদি তুমি নিয়ে নাও, তোমার বই সম্পর্কে একটু ওভারভিউ আইডিয়া হয়ে যাবে, তুমি আলটিমেটলি দেখা যাবে যে সব কিছু তুমি বুঝে বুঝে পড়তে পারতেছো। আচ্ছা, তো এখন এই যে এখানে যেটা আমরা দেখাই দিচ্ছিলাম যে এখানে প্যালেটাইন বোনস, এই জায়গাটাতে একটা ছিদ্র আছে, কাহিনীটা কি? ওই দেখো, আমরা যে অক্সিজেনটা নেই সেই অক্সিজেনটা আমরা নিই পরিবেশ থেকে, বা আমরা সবসময় বলি গাছকে আমাদের পরম বন্ধু বলি। কেন? কারণ গাছ কি করে, ধরো এখানে একটা উদ্ভিদ আছে, সেই উদ্ভিদ কি করে, সেই উদ্ভিদ হচ্ছে পরিবেশে আমাদের জন্য তোমার কি রাখে, আমাদের জন্য অক্সিজেন উৎপন্ন করে দেয়, তাই না? পরিবেশে আমাদের জন্য কি করে?
পরিবেশে আমাদের জন্য অক্সিজেন উৎপাদন করে দেয়, এটা নিতে হবে মোস্ট। সো এটা হচ্ছে একটা উদ্ভিদ। এটা কি করতেছে, সে পরিবেশে অক্সিজেন উৎপন্ন করে রাখতেছে। সিকোয়েন্সটা খেয়াল করো, সে কি করতেছে, পরিবেশে অক্সিজেন উৎপন্ন করে রাখতেছে, সেটা পরিবেশে পুরাটা জায়গায় জমা হচ্ছে সেই অক্সিজেনটা। তো একজন মানুষ কি করে, এই যে এখানে যে অক্সিজেন আছে সেই অক্সিজেন আলটিমেটলি মানুষ এই নাসা ছিদ্র দিয়ে প্রবেশ করায়। এই দেখো তার এই যে নাকের যে ছিদ্র আছে, সেই নাকের ছিদ্র দিয়ে পরিবেশের যে অক্সিজেন আছে, সেই পরিবেশের অক্সিজেন সেই নাকের ছিদ্র দিয়ে প্রবেশ করে। দেখো তারপরে নাকের ছিদ্র দিয়ে প্রবেশ করার পরে নাসা গহ্বরে আসে, সেইখান থেকে মেক্সিলার উপরের যে প্লেন আছে, দেখো এটা যদি মেক্সিলা হয়, তুমি তোমার উপরে তালুটার কথা চিন্তা করো, উপরে তালুটার কথা চিন্তা করো, এটা হচ্ছে মেক্সিলা। সো মেক্সিলার দুইটা প্লেন আছে, একটা হচ্ছে উপরের দিকের প্লেন, উপরের দিকের তল, আর একটা হচ্ছে নিচের দিকের তল, রাইট? মেক্সিলার কয়টা তল আছে? দুইটা তল আছে, একটা হচ্ছে উপরের দিকের তল আর একটা হচ্ছে নিচের দিকের তল। তুমি এক্স্যাক্টলি যেই তলটাকে নিচ দিক থেকে মুখের ভিতরে আঙুল ঢুকে যেটাকে টাচ করতে পারতেছো, সেই জিনিসটা কি আমি তোমাকে বুঝাই। ধরো এটা হচ্ছে তোমার এখানে এখানে এটা হচ্ছে তোমার মেক্সিলা, সরি, এটা হচ্ছে তোমার মেক্সিলা, রাইট? এই মেক্সিলার দুইটা প্লেন আছে, একটা হচ্ছে নিচ দিকের প্লেন আর একটা হচ্ছে উপরের দিকের প্লেন। তোমাদের ক্লিয়ার আসতেছে কিনা আমি জানি না, আচ্ছা আমার একটা কথা নেই। ধরো এটা হচ্ছে মেক্সিলা আর এইটা হচ্ছে ম্যান্ডিবল। সো এই দুইটা প্লেন, একটা হচ্ছে উপরের দিকে মেক্সিলা আর একটা হচ্ছে নিচের দিকে ম্যান্ডিবল। মেক্সিলা আবার দুইটা তল আছে, একটা হচ্ছে এই যে উপরের সাইডে তল আর একটা হচ্ছে এই যে ভিতরের সাইডে তল। আর এই মাঝখানে আছে কি তোমার টাং বা জিহবা, মাঝখানে কি আছে? টাং বা জিহবা। যে এই জায়গাটাতে আছে ধরো টাং বা জিহবা। তো কেউ যদি জিহবার উপরে গিয়ে দাঁড়ায়, ধরো দাঁড়াইলো কেউ একজন, কেউ জিহবার উপরে দাঁড়াইতে পারলো, কেউ যদি জিহবার উপরে গিয়ে দাঁড়ায় তখন সে কি করতে পারবে? এই যে সে উপরের দিকে টাচ করতে পারবে, এটা হচ্ছে সে মেক্সিলার নিচের তলটাকে সে টাচ করতে পারতেছে। আবার কেউ ইচ্ছা করলে মেক্সিলার উপরের তল দিয়েও যাইতে পারে। এখন কে মেক্সিলার উপরের তল দিয়ে যায়? খেয়াল করো, এই যে বাতাসটা যেটা ঢুকতেছে না, সে বাতাসটা এই যে নাসা ছিদ্রের মধ্য দিয়ে যখন প্রবেশ করে, তোমার মনে প্রশ্ন আসতেই পারে যে ভাইয়া নাকের ভিতর দিয়ে ঢুকে তারপর বাতাসটা কিভাবে আমাদের প্রত্যেকটা সেলে যায়, প্রত্যেকটা কোষে পৌঁছায়। এখান থেকে অক্সিজেনটা ঢুকে, সেই অক্সিজেন ঢুকার পরে এই যে মেক্সিলার উপরে যে প্লেন সেইখান দিয়ে আসে, দেন সেটা প্যালেটাইন বোনস পার হয়, দেন সেটা কি হয়? দেন সেটা প্যালেটাইন বোনস পার হয়। প্যালেটাইন বোনস পার হওয়ার পরে এই যে পিছন দিকের একটা ছিদ্র আছে, পিছন দিকের একটা ছিদ্র আছে, যেই ছিদ্রটাকে বলা হয় পশ্চাৎ নাসা ছিদ্র। এটা হচ্ছে সামনের দিকের নাসা ছিদ্র, এটা হচ্ছে পিছনের দিকে নাসা ছিদ্র। সেটা হচ্ছে সম্মুখ নাসা ছিদ্র, এটা হচ্ছে পশ্চাৎ নাসা ছিদ্র। এই পশ্চাৎ নাসা ছিদ্রের এইদিকে আবার একটা আলজিহবা আছে। কেন আছে সেটা আমরা যখন পরিপাক পড়াই তখন ডিটেলসে বুঝতে পারবো। আচ্ছা, তো এই অক্সিজেনটা কি করে? আলটিমেটলি এই পর্যন্ত আসে, এই যে এই জায়গাটাতে আসে অক্সিজেন। আচ্ছা, সাইমালটেনিয়াসলি আমাদের আরেকটা জিনিস পড়তে হবে, আমাদের বডিকে গ্লুকোজও গ্রহণ করতে হবে, শুধুমাত্র অক্সিজেন গ্রহণ করলেই চলবে না। সো আমাদের বডি যদি গ্লুকোজ গ্রহণ করতে চায়, এখন আমাদের বডি কোন জায়গা থেকে গ্লুকোজ গ্রহণ করবে ভাই? দেখো, আমরা যে নর্মাল খাবার খাই, আমরা যে নর্মাল খাবার খাই, সেই খাবারের 6টা উপাদান থাকে। তোমরা ছোটোবেলা থেকে পড়ে আসছো যে সুষম খাদ্যের 6টা উপাদান থাকে। ভাই সেই 6টা উপাদান কি কি? সেই 6টা উপাদান কি কি বলতে পারবা? তোমাদের ক্লাস 4-5 জিনিসপাতি এগুলো। যে সুষম খাদ্যের 6টা উপাদান থাকে। 6টা উপাদান কি কি? একটা হচ্ছে কার্বোহাইড্রেট বা শর্করা, লিখে নাও। একটা হচ্ছে কার্বোহাইড্রেট বা শর্করা। আচ্ছা, আরেকটা হচ্ছে প্রোটিন বা আমিষ, বাংলা যেটাকে বলে আমরা প্রোটিন বা বাংলা যেটাকে বলি আমিষ। ঠিক আছে? আচ্ছা, আরেকটা হচ্ছে তোমার লিপিড বা যেটাকে বলা হয় স্নেহ। আচ্ছা, তারপরে হচ্ছে তোমার স্নেহর পরে বাকি আর 3টা আছে। একটা হচ্ছে ভিটামিন, একটা হচ্ছে খনিজ লবণ, মানে তোমার অর্গানিক ইনঅর্গানিক সল্ট,
খনিজ লবণ ও পানি, পানি মানে H2। এদের মধ্যে এই তিনটা উপাদান হচ্ছে প্রধান তিনটা উপাদান, যে তিনটা উপাদান শক্তি উৎপাদনের সাথে জড়িত। সো এক্স্যাক্টলি দেখো, এই যে আমরা যে সমস্ত খাবার খাই সেই সমস্ত খাবারের ভিতরেই সেই গ্লুকোজটা থাকে। একটু পরে আমি এদের ডিটেল স্ট্রাকচারটা দেখাবো, বাট আমি জাস্ট একটা ওভারভিউ তোমাকে আইডিয়া দিতে চাচ্ছি। এই যে আমরা খাবারটা খাই, সেই খাবারটা এই যে শর্করা কিংবা আমিষ কিংবা লিপিড, এগুলার মধ্যেই তোমার সেই গ্লুকোজটা, তোমার যে কাঙ্ক্ষিত যে গ্লুকোজ, আমরা একটু পরে দেখাবো গ্লুকোজটা বের করে আনাটা এতটা ইজি না, বাট জাস্ট ফর এক্সাম্পল, ফর সিম্পলিসিটি পারপাস, ধরে নাও যে এখান থেকে আমরা গ্লুকোজটা পাচ্ছি। আমরা যে ভাত খাইতেছি, মাংস খাইতেছি, আমরা যে একটা তেল জাতীয় খাবার খাইতেছি, এই প্রত্যেকটার মধ্যে কি আছে ধরে নিতে বলতেছি গ্লুকোজ আছে। এখন সেই গ্লুকোজটা কি করে, ও আচ্ছা আচ্ছা না, তোমাকে বোঝানো যাবে না, তাহলে আমি বলতে পারছি, খেয়াল করো, আমি তাহলে ডিটেল স্ট্রাকচারটা বুঝে আসি। দেখো, কার্বোহাইড্রেট বা শর্করা, এটাতে অ্যাকচুয়ালি গ্লুকোজটা একেবারে রো গ্লুকোজ আকারে থাকে না, এটা থাকে হচ্ছে তোমার কার্বোহাইড্রেট বা শর্করা মানে হচ্ছে তোমার আমরা যে সমস্ত খাবার খাই, ধরো শ্বেতসার যে সমস্ত খাবার খাই, সেই সমস্ত খাবার হচ্ছে গ্লুকোজের পলিমার। ভাই, গ্লুকোজের পলিমার মানে কি, যে এখানে আলটিমেটলি অনেক অনেক গ্লুকোজ এরকম 1000, 2000, 3000, কয়েক লক্ষ গ্লুকোজ এরকমভাবে একসাথে সংযুক্ত অবস্থায় আছে। অর্থাৎ তুমি যে চালটা খাও না, সেই চালটার মধ্যে 1 লক্ষ থেকে 6 লক্ষ বা এরকম একটা এস্টিমেশন আছে গ্লুকোজ অণু একসাথে সংযুক্ত অবস্থায় আছে। দ্যাটস দ্য প্রবলেম। দেখো, এখানে একটা প্রবলেম ক্রিয়েট হয়ে যায়, তোমার বডি এই ব্যাপারটাকে ফেস করতে হবে। তোমার বডিকে এই ব্যাপারটাকে ফেস করার জন্য এই পুরো ইন্টারফেসটা আসছে, এই যে তোমার দাঁত আসছে, এই যে তোমার উপরের দিকে মেক্সিলা আসছে, নিচের দিকে ম্যান্ডিবল আসছে, জিহ্বা আসছে, পুরা জাস্ট এই প্রবলেমটাকে সলভ করার জন্য, যে আমাদের যে সেলটা, প্রতিটা সেলে আমাকে পৌঁছাইতে হবে গ্লুকোজ, বাট আনফর্চুনেটলি আমি গ্লুকোজকে রো হিসেবে পাচ্ছি না। সো দ্যাটস ওয়াই আমরা যে সমস্ত খাবার খাই, লাইক কার্বোহাইড্রেট কিংবা প্রোটিন কিংবা লিপিড, এই প্রত্যেকটা সাবস্টেন্সকে কোষ তাদের নিজেদের ওই অনুযায়ী তারা কার্বোহাইড্রেট, প্রোটিন বা লিপিডের ফর্মে থাকলে ওই কোষগুলা সেটাকে ইউজ করতে পারে না, ইউটিলাইজ করতে পারে না। অ্যান্ড সেটা ইউটিলাইজেশনের জন্য কি করতে হয়, এগুলোকে ভাঙতে হয়। দেখো, এইগুলোকে ভাঙলে কী পাবা, কার্বোহাইড্রেটকে ভাঙলে কী পাবা, তুমি গ্লুকোজ পাবা। আমি গ্লুকোজের একটু সংকেতটা লিখি। দেখো, আমাদের 3টা খাবার আসতেছে, একটা হচ্ছে কার্বোহাইড্রেট, প্রত্যেকটা সংকেত লিখে আস্তে আস্তে আমাদের সব জিনিস আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাবে। কার্বোহাইড্রেট, ঠিক আছে, একটা হচ্ছে প্রোটিন, একটা হচ্ছে লিপিড। আচ্ছা, সো আমি কি বললাম, কার্বোহাইড্রেট মানে কি ভাই, গ্লুকোজের পরিমাণ, অর্থাৎ অনেক অনেক গ্লুকোজ, লক্ষ লক্ষ অণু গ্লুকোজ একসাথে তোমার সংযুক্ত হয়েছে। লক্ষ লক্ষ অণু গ্লুকোজ কি হয়েছে তোমার একসাথে এরকমভাবে সংযুক্ত হয়েছে। আচ্ছা, আর প্রোটিন মানে কি ভাইয়া, প্রোটিন মানে হচ্ছে অ্যামাইনো অ্যাসিডের পলিমার। অর্থাৎ অ্যামাইনো অ্যাসিড, অনেক অনেক অ্যামাইনো অ্যাসিড, প্রত্যেকটা জিনিস বোঝাচ্ছে, প্রত্যেকটা জিনিস এরকম অ্যামাইনো অ্যাসিড, অনেক অনেক এরকম অ্যামাইনো অ্যাসিড একসাথে কানেক্টেড হয়ে অ্যামাইনো অ্যাসিড একটা পলিমার ফর্ম করছে গ্লুকোজের মতো। আগে যেরকম গ্লুকোজ অনেক অনেক একসাথে সংযুক্ত একটা পলিমার ফর্ম করছিল, এখন ঠিক অনেক 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 এরকম অ্যামাইনো অ্যাসিড সংযুক্ত হয়ে তারা কি ফর্ম করছে, আলটিমেটলি একটা প্রোটিন ফর্ম করছে। সো প্রোটিন ইজ দ্য পলিমার অফ অ্যামাইনো অ্যাসিড। আচ্ছা, আর ভাই লিপিড কি? ভাই লিপিড হচ্ছে আলটিমেটলি ফ্যাটি অ্যাসিড এর সাথে গ্লিসারল সংযুক্ত হয়েছে। প্রত্যেকটা জিনিস বোঝাচ্ছে আস্তে আস্তে, ফ্যাটি অ্যাসিডের সাথে গ্লিসারল সংযুক্ত হয়েছে। দেখো, আমি তোমাকে একটা টার্গেট দিয়ে দিলাম, তোমার বডির সেলের জন্য দরকার কি, অক্সিজেন আর একটা গ্লুকোজ। অক্সিজেনকে সে রো অবস্থায় পাচ্ছে, অক্সিজেনকে সে পরিবেশে মুক্ত ফ্রি অবস্থায় পাচ্ছে, অক্সিজেন আকারে পাচ্ছে। প্রবলেম ঘটতে হচ্ছে কোনটা নিয়ে, গ্লুকোজটা নিয়ে। গ্লুকোজটাকে সে গ্লুকোজ আকারে পাচ্ছে না, সেটা অনেক অনেক গ্লুকোজের সংযুক্ত কোনো অনুরূপে পাচ্ছে কিংবা অন্যান্য কোনো সাবস্টেন্স রূপে পাচ্ছে। এখন তুমি বলতে পারো যে ভাইয়া
আমাদের সেলের শক্তি উৎপাদনের জন্য গ্লুকোজ দরকার। কার্বোহাইড্রেট হচ্ছে একমাত্র পদার্থ যেটার মধ্যে গ্লুকোজের পরিমাণ, অর্থাৎ এটাকে যদি আমরা ভাঙি তাহলে এটা থেকে আমরা গ্লুকোজ পাইতে পারি, এটা দিয়ে আমরা শক্তি উৎপাদন করতে পারি। কিন্তু এই যে তাহলে আমরা প্রোটিন কেন খাই, আমরা লিপিড কেন খাই, তারা কি শক্তি উৎপাদন করতে পারে? হ্যাঁ, করতে পারে। কার্বোহাইড্রেট যতটুকু শক্তি উৎপাদন করতে পারে, প্রোটিন ততটুকুই শক্তি উৎপাদন করতে পারে। লিপিড তাদের থেকে, কার্বোহাইড্রেট আর প্রোটিন থেকে দ্বিগুণেরও বেশি শক্তি উৎপাদন করতে পারে। এখন ভাই এটা কীভাবে সম্ভব? সম্ভব হচ্ছে তুমি যদি তাদের কেমিক্যাল স্ট্রাকচার দেখো তাহলে বুঝতে পারবা। যদি তোমাদের লেভেলে কেমিক্যাল স্ট্রাকচার নাই, বাট তারপর আমি দেখাই যেন তুমি জিনিসটা বুঝতে পারো এক্স্যাক্টলি জিনিসটা কি। ভাই গ্লুকোজের সংকেতটা কি? গ্লুকোজের সংকেতটা হচ্ছে যে তুমি প্রথমে, গ্লুকোজ হচ্ছে 6 কার্বন বিশিষ্ট একটা শর্করা, তাহলে তুমি 6টা কার্বন দিবা, 1 2 3 4 5 6, 6 কার্বন বিশিষ্ট একটা শর্করা, তুমি এখানে 6টা কার্বন দিলা। আচ্ছা, 6টা কার্বন দেওয়ার পরে কি করবা? তুমি একটার মধ্যে এলডিহাইড গ্রুপ দিবা, অর্থাৎ সিএইচও গ্রুপ। তোমরা যারা আমাদের এসএসসি কেমিস্ট্রি চ্যাপ্টার 11 দেখে আসছো তারা এই জিনিসগুলো বুঝবা, যেখানে তোমাকে এলডিহাইড গ্রুপ দিতে হবে। কেউ যদি না বুঝো দরকার নাই, তোমার এই গ্লুকোজের স্ট্রাকচার লাগবে না, বাট জিনিসটা বুঝো এখানে কী কী আছে। ভাই এখানে কার্বনের সাথে একটা হাইড্রোজেন আছে, একটা অক্সিজেন আছে। ওকে, তারপরে দেখো 2 নম্বর কার্বনে, তারপরে থেকে এখানে দেবা OH, এখানে দেবা H। 3 নম্বর কার্বনে জাস্ট Hটা আর OHটা উল্টা, H OH। আর বাকিগুলোর ক্ষেত্রে আমরা যদি OH H OH H, ঠিক আছে, দেন CH2OH। এটা হচ্ছে গ্লুকোজের স্ট্রাকচার। এটা হচ্ছে কি গ্লুকোজের স্ট্রাকচার। তাহলে ভাই দেখো গ্লুকোজের মধ্যে কিন্তু এটা যত কমপ্লেক্স স্ট্রাকচারই লাগুক না কেন তোমার কাছে, তুমি অন্তত এতটুকু জিনিস তো বলতে পারবা যে গ্লুকোজ গঠিত হয় 3টা পরমাণু দ্বারা। একটা পরমাণু হচ্ছে কার্বন পরমাণু, একটা পরমাণু হচ্ছে হাইড্রোজেন পরমাণু, একটা পরমাণু হচ্ছে অক্সিজেন পরমাণু। অর্থাৎ আমাকে যদি কার্বন পরমাণু দেওয়া হয়, হাইড্রোজেন পরমাণু দেওয়া হয়, অক্সিজেন পরমাণু দেওয়া হয়, অ্যান্ড সামহাও আমার কাছে কোনো একটা মেশিন থাকে যে আমি সেই কার্বন হাইড্রোজেন অক্সিজেনগুলোকে এভাবে কানেক্ট করতে পারি, তখন কিন্তু আমি গ্লুকোজ প্রডিউস করতে পারবো। অ্যান্ড দ্যাট ইজ দ্য কনসেপ্ট। তুমি যখন প্রোটিন নাও তখন সেটা থেকেও গ্লুকোজ উৎপন্ন হয়, তুমি যখন লিপিড নাও সেটা থেকেও গ্লুকোজ উৎপন্ন হয়। কীভাবে উৎপন্ন হয় একটু স্ট্রাকচারটা দেখে খেয়াল করো। ভাই প্রোটিন কি? প্রোটিন হচ্ছে অ্যামাইনো অ্যাসিডের পলিমার। ভাই অ্যামাইনো অ্যাসিড মানে কি? হোয়াট ইজ অ্যামাইনো অ্যাসিড? অ্যামাইনো অ্যাসিডের মধ্যে দেখো 2টা গ্রুপ আছে, একটা হচ্ছে এমিন গ্রুপ অর্থাৎ NH2 গ্রুপ। তোমরা যারা যারা পড়ে আসছো, এটা কি বলে, জৈব যৌগ পড়ে আসছো, তোমাদের জীবাশ্ম জ্বালানি চ্যাপ্টার পড়ে আসছো, তারা বুঝবা। আর অ্যাসিড গ্রুপ মানে কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপ, COOH গ্রুপ। কোনো কিছু যদি না বুঝো জাস্ট এতটুকু দেখে রাখো। এমিন গ্রুপ মানে যেটার মধ্যে একটা নাইট্রোজেন আছে, 2টা হাইড্রোজেন আছে। আর অ্যাসিড গ্রুপ মানে একটা কার্বন আছে, 2টা হাইড্রোজেন, 2টা অক্সিজেন আছে, একটা হাইড্রোজেন আছে। আচ্ছা, এখন অ্যামাইনো অ্যাসিড মানে এমন কোনো একটা স্ট্রাকচার যেটার মধ্যে এমিন গ্রুপ এবং এই কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপ দুইটাই একই সাথে এক্সিস্ট করতেছে। সো তুমি এখানে দিতে পারো যে এখানে একটা CH3 দিলা, দেন CH3 দেওয়ার পরে না এখানে ধরো যে CH2 দিলা, এখানে এক পাশে COOH দিলা, আরেক পাশে ধরো যে তুমি এখানে NH2 দিলা। সো এটা হচ্ছে ধরো একটা অ্যামাইনো অ্যাসিড। সো এরকম অ্যামাইনো অ্যাসিড, এটাকে একটা অ্যামাইনো অ্যাসিড বলবো। এরকম অ্যামাইনো অ্যাসিড যদি লক্ষ লক্ষ এরকমভাবে কানেক্টেড হইতে থাকে, তখন আমরা সেটাকে আলটিমেটলি বলি হচ্ছে প্রোটিন। দেখো একটা জিনিস খুব ভালোভাবে চিন্তা করো, ধরো একটা অ্যামাইনো অ্যাসিড, সেই অ্যামাইনো অ্যাসিডের সাথে যদি আমরা আরও একটা অ্যামাইনো অ্যাসিডকে কানেক্ট করি, তখন সেটাকে বলা হয় ডাইপেপটাইড। কারণ অ্যামাইনো অ্যাসিডগুলো যেই বন্ধনের মাধ্যমে আবদ্ধ থাকে, মানে সংযুক্ত থাকে, সেটাকে বলা হয় পেপটাইড বন্ড। সো এই পেপটাইড বন্ডের মধ্যে মাধ্যমে যখন 2টা অ্যামাইনো অ্যাসিড কানেক্টেড থাকে তখন সেটাকে বলা হয় ডাইপেপটাইড। যখন 3টা অ্যামাইনো অ্যাসিড কানেক্টেড থাকে তখন সেটাকে বলা হয় ট্রাইপেপটাইড। যখন এরকম অন্তত 50টার মতো অ্যামাইনো অ্যাসিড কানেক্টেড থাকে তখন সেটাকে বলা হয় পলিপেপটাইড। তখন সেটা কি বলা হয়? পলিপেপটাইড। তখন সেটা কি বলা হয়? পলিপেপটাইড। এই পলিপেপটাইড থেকে যখন আরও বড় স্ট্রাকচার হয় তখন সেটাকে আমরা বলি গিয়ে প্রোটিন। যে 1000 2000 অণু ছাড়ায় যায় বা 100-র উপরে ছাড়ায় যায় অণু, তখন সেটাকে আমরা গিয়ে বলি প্রোটিন। আচ্ছা, একটু খুব ভালোভাবে চিন্তা করো, আমার বডি কি নিতেছে? ভাই প্রোটিন নিতেছে। ধরো এখন আমার বডির কি দরকার? আমার সেল তো সেই প্রোটিন চিনে না, আমার সেল চিনে কি? গ্লুকোজ। আমার সেলের গ্লুকোজ দরকার। আমরা কিন্তু এই অ্যামাইনো অ্যাসিড থেকে
এই গ্লুকোজ প্রডিউস করতে পারবো। কিভাবে? ওই আগের কনসেপ্টটা, যে আমি যদি গ্লুকোজ বানাইতে চাই আমার কি কি দরকার পড়বে, আমার দরকার পড়বে ভাই একটা কার্বন, একটা হাইড্রোজেন, একটা অক্সিজেন। সো এই যে একটা কার্বন, এই যে একটা হাইড্রোজেন, এই যে একটা অক্সিজেন আছে, এই যে আমার যে অ্যামাইনো অ্যাসিড আমি দেখতেছি ভাই, এখানেও কিন্তু এই যে দেখো আমার একটা কার্বন আছে, এই যে অক্সিজেন আছে, হাইড্রোজেন আছে, একটা অবশ্য বাড়তি জিনিস আছে যেটা হচ্ছে নাইট্রোজেন। এটা নিয়ে একটু পরে ডিল করতেছি, এটার জন্য আমাদের বডিতে পুরো একটা আলাদা সিস্টেম ডেভেলপ করছে, যেটা নিয়ে একটু পরে কথা বলতেছি। বাট এই জায়গাটাতে আসো যে ভাইয়া তার মানে আমি যদি এখান থেকে নাইট্রোজেনটাকে লাথি মেরে বের করে দিতে পারি, আর বাকি যে রো ম্যাটেরিয়ালসটা আমার কাছে থাকবে সেটা কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, অ্যান্ড আমাদের বডির সেই মেশিনারি একটা মেশিন আছে, যে মেশিনটা এক্স্যাক্টলি এখানের এই কার্বন, অক্সিজেন, হাইড্রোজেনগুলোকে নিয়ে কম্বাইন করে আলটিমেটলি তারা একটা গ্লুকোজ বানায় ফেলতে পারে। কারণ সিম্পল জিনিস, তুমি যদি গ্লুকোজ বানাইতে চাও তোমার কি লাগবে? কার্বন, হাইড্রোজেন আর অক্সিজেন, এই তিনটা পরমাণু। এবং আর কি লাগবে? একটা এমন একটা মেশিন, যে মেশিনটা এই কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেন পরমাণুকে কানেক্ট করে দিতে পারে। এখন তুমি বলতে পারো তাহলে ভাইয়া আমরা লিপিড যে নিচ্ছি সেটা আমাদেরকে কীভাবে শক্তি দিচ্ছে? দেখো লিপিড দুইটা জিনিসের সমন্বয়ে গঠিত, একটা হচ্ছে গ্লিসারল আর একটা হচ্ছে ফ্যাটি অ্যাসিড। দেখো তুমি গ্লিসারলের সংকেতটা লিখো, গ্লিসারলের সংকেতটা লিখো ভাই। গ্লিসারলের সংকেতটা কি? গ্লিসারলের সংকেতটা হচ্ছে দেখো তিনটা কার্বন দিবা আগে, তিনটা কার্বন, তারপরে প্রত্যেকটা কার্বনের মধ্যে এটা একটু ঠিক করে নিই আমি, এখানে তিনটা কার্বন দিবা, তিনটা কার্বন, একটা দুইটা তিনটা কার্বন, এই প্রত্যেকটা কার্বনের সাথে একটা করে OH দিবা, OH কার্বনের বাকি হাত হাইড্রোজেন দ্বারা পূরণ করে দিবা। দুইটা হাত আছে, তাহলে আমার এখানে একটা হাইড্রোজেন লাগবে, এখানে একটা হাইড্রোজেন লাগবে। যারা জীবাশ্ম জ্বালানি দেখো নাই তারা বুঝবা না, না বুঝলে অন্তত এতটুকু জিনিস জেনে রাখো যে আমি যখন লিপিড জিনিসটা কি, সেখানে গ্লিসারল আছে, সেটার মধ্যেও কার্বন আছে, হাইড্রোজেন আছে, অক্সিজেন আছে। অ্যান্ড হোয়াট ইজ ফ্যাটি অ্যাসিড? ভাই এই যে কার্বক্সিলিক অ্যাসিড আমরা একটু আগে পড়ে আসছিলাম, সেটাই হচ্ছে ফ্যাটি অ্যাসিড। কার্বক্সিলিক অ্যাসিড যেটা আমরা পড়ে আসলাম সেটাই হচ্ছে কি? ফ্যাটি অ্যাসিড। অর্থাৎ ধরো এই যে CH3COOH, এটা হচ্ছে একটা ফ্যাটি অ্যাসিড। আচ্ছা, তো এই যে গ্লিসারল আর এই যে কার্বক্সিলিক অ্যাসিড অর্থাৎ ফ্যাটি অ্যাসিড, সেই গ্লিসারল আর এরকম ফ্যাটি অ্যাসিড কানেক্টেড হয়ে যায়। কানেক্টেড হয়ে তারা একটা স্ট্রাকচার ফর্ম করে, যে স্ট্রাকচারটাকে আমরা বলি লিপিড। এই স্ট্রাকচারটাকে আমরা কি বলি? লিপিড। এই স্ট্রাকচারটাকে আমরা বলি লিপিড। দ্যাট মিনস একটা জিনিস চিন্তা করে দেখো, তুমি যে লিপিডটা নিচ্ছ, তোমার কাছে শুরুর দিকে মনে হচ্ছিল যে ভাই এটা তো শক্তি উৎপাদন করতে পারে না, না এটাও শক্তি উৎপাদন করতে পারে। কিভাবে? আমার গ্লুকোজ উৎপাদনের জন্য কি দরকার? কার্বন, হাইড্রোজেন আর অক্সিজেন। আবার এই লিপিড অণুর মধ্যেও এই কার্বন অণু আছে, কার্বন পরমাণু আছে, হাইড্রোজেন পরমাণু আছে, অক্সিজেন পরমাণু আছে। সো আমি এই যে যেই ধরনেরই খাবার নেই না কেন, সেখান থেকে সামহাউ আমি গ্লুকোজ তৈরি করতে পারবো। বাট এই যে তুমি গ্লুকোজ তৈরি করতে পারবা, এটা একটা পসিবিলিটি। তোমার বডির কয়েক ধরনের মেশিনারিজ লাগবে সেই গ্লুকোজটা পাইতে গেলে। প্রথমত এই যে অনেক বড় টাইপের সাবস্টেন্সগুলা, সেই সাবস্টেন্সগুলোকে ভাঙতে হবে, ব্রেকডাউন করতে হবে, এটার জন্য একটা মেশিনারি লাগবে। সেকেন্ডলি তুমি প্রোটিন কিংবা লিপিডকে ভাঙার পরে ওদেরকে আবার গ্লুকোজে কনভার্ট করতে হবে, এটা আরেকটা মেশিনারি। সো এটার জন্য এক্স্যাক্টলি যে আমাদের সেলের দরকার হচ্ছে গ্লুকোজ, বাট আমরা পরিবেশে যে গ্লুকোজের যে সোর্সগুলো পাচ্ছি, গ্লুকোজের যে উৎসগুলো আমরা দেখতেছি, সেই উৎসগুলা সামহাউ ডিরেক্ট না, ইনডিরেক্ট সোর্স। আমাদের সেলকে যদি তুমি আমাদের সেল এটা যদি আমাদের কোষ হয়, এটা তো ইলেকট্রন অভিকর্ষণটা দেখতে হয়, কোষের আকার অনেক ছোট, সেটা পুরো একটা চালকে অ্যাবজর্ব করতে পারবে না, তার ভিতরে ঢুকাইতে পারবে শক্তি উৎপাদনের জন্য? না। আর এটাকে ভাঙা আস্তে আস্তে ভাঙতে ছোটো করতে গ্লুকোজে কনভার্ট করে নিয়ে তোমাকে সেলকে দিতে হবে। দ্যাটস ওয়াই একটা পুরা বডির মধ্যে একটা সিস্টেম ডেভেলপ করছে যেটাকে বলা হয় পরিপাকতন্ত্র। এবং সেই পরিপাকতন্ত্রের কাজ কি? সেই পরিপাকতন্ত্রের কাজ হচ্ছে যে এই যে তুমি যে গ্লুকোজগুলা কিংবা তুমি যে প্রোটিনগুলা বা যে লিপিডগুলো পাচ্ছ বা কার্বোহাইড্রেটটা যেটা তুমি পাচ্ছ,
সেটা তোমার সেল অ্যাবজর্ব করতে পারে না, শোষণ করতে পারে না, ইউটিলাইজ করতে পারে না, ইউজ করতে পারে না, ইউজ করে শক্তি উৎপন্ন করতে পারে না। সো তোমার বডির কোষ যেন সেটা থেকে শক্তি উৎপন্ন করতে পারে এমনভাবে সেগুলোকে মডিফাই করে দেওয়ার জন্যে তোমার বডিতে যে সিস্টেমটা ডেভেলপ করছে, যে তন্ত্রটা ডেভেলপ করছে, সেটাকে বলা হয় পরিপাকতন্ত্র। দেখছো, বুঝতে পারছো গ্লুকোজটা তুমি কীভাবে পাচ্ছ, তোমার সেলে কীভাবে যাচ্ছে। হ্যাঁ, এখানে অবশ্যই পরিবহনের একটা ব্যাপার আছে, সেটার জন্য আমরা নেক্সটে আবার কথা বলবো। বাট দেখো, তাইলে এই যে এইখানে যে অক্সিজেন আছে, সেই অক্সিজেনের মাধ্যমে শ্বসনতন্ত্র, এই অক্সিজেনটা যেই তন্ত্রের মাধ্যমে প্রকাশ করে সেটাকে প্রবেশ করে সেটাকে বলা হয় শ্বসনতন্ত্র। এবং শ্বসনতন্ত্রের আরও কিছু পার্টস আছে, ফুসফুস, যেটা থেকে অক্সিজেনটা আলটিমেটলি পরবর্তীতে ছড়ায় যায়, যেটা আমি এই লেকচারের নেক্সট দিকে দেখাবো। বাট আমি একটু পরিপাকতন্ত্রটা একটু সামনের দিকে আগায় যাব। তাহলে দেখো, অক্সিজেন ঢুকতেছে শ্বসনতন্ত্রের মাধ্যমে, আর এখানে গ্লুকোজ পাবে সে কিসের মাধ্যমে? এখানে কার্বোহাইড্রেট, এখানে প্রোটিন, এখানে সে লিপিড ইউজ করতেছে। এই তিনটা ইউজ করে সে আলটিমেটলি গ্লুকোজ বানাবে। সেই গ্লুকোজটা বানানোর জন্য এখানে যে তন্ত্রটা ডেভেলপ করতেছে সেটা হচ্ছে পরিপাকতন্ত্র। এখন আসো, তাহলে পরিপাকতন্ত্রটার মধ্যে কি কি জিনিস আছে? প্রথমত তুমি নিজে চিন্তা করো, এটা হচ্ছে ধরো পরিপাকতন্ত্র। এখানে ধরো যে আছে হচ্ছে মুখ গহ্বর, এখানে কি আছে? মুখ গহ্বর। অর্থাৎ এইখানে মুখ গহ্বর, মুখছিদ্র, ইনিশিয়ালি মুখছিদ্র, মুখ গহ্বর না, মুখছিদ্র। দেখো, এই যে ইনিশিয়ালি মুখছিদ্র, এখানে মুখছিদ্রটা ইনিশিয়ালি দেখা যাচ্ছে। মুখছিদ্রের পরে দেখো, তুমি যখন মুখছিদ্র দিয়ে ঢুকবা, ঢুকার পরে তুমি এখানে একটা ঘরের মধ্যে চলে আসবে, একটা গহ্বরের মধ্যে চলে আসবে, রাইট? সো এটাকে বলা হবে মুখ গহ্বর বা অরাল কেভিটি। মুখ গহ্বর বা অরাল কেভিটি। আচ্ছা, আমি একটা আলাদা চিত্রে দেখা আরো 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 যাতে ক্লিয়ার হয় তোমাদের জন্যে। আচ্ছা, তো ধরো এটা হচ্ছে এরকম, জাস্ট আমি এতটুকু এরকমভাবে দিয়ে দিই, নিচের দিকে না দিয়ে। এই হচ্ছে জিহ্বা। তো ধরো এটা হচ্ছে মুখছিদ্র, রাইট? তুমি সেই মুখছিদ্রটা দিয়ে ঢুকলা, ঢোকার পরে তুমি কিসে যাবা? একটা গহ্বরের মধ্যে যাবা, যেই গহ্বরটার উপরে তুমি যদি এই জায়গায় গিয়ে দাঁড়াও, ধরো তুমি এই জায়গায় গিয়ে দাঁড়াইছো, তো তুমি উপরের দিকে পাবা হচ্ছে মেক্সিলা, তুমি যেইখানে দাঁড়ায় রয়েছো সেখানে পাবা হচ্ছে মেন্ডিবল। তুমি হয়তো জিহ্বার উপরে দাঁড়ায় থাকতে পারো। সো আর দুই পাশে তুমি গাল পাবা। সো আলটিমেটলি তুমি একটা গহ্বরের ভিতরে ঢুকে যাবা। সো সেটাকে বলা হবে মুখ গহ্বর। সো এখন এখানে একটা জিনিস খুব লক্ষণীয়, দেখো, এইটা হচ্ছে আমাদের নিচের, এটা হচ্ছে আমাদের মেন্ডিবল, নিচের এটা হচ্ছে কি আমাদের মেন্ডিবল। এটা হচ্ছে মেন্ডিবল, আর এটা হচ্ছে তোমার ধরো যে জিহ্বা। এখন আমি আগেই বলছি, তোমার বডির মধ্যে পুরো একটা তন্ত্রই ডেভেলপ করছে কিসের জন্যে? এই যে তুমি যে কার্বোহাইড্রেটটা নিতেছো, এই যে তুমি যে প্রোটিনটা নিতেছো, এই যে তুমি যে লিপিডটা নিতেছো, সেই লিপিডটাকে যেন ভাঙা যায়। সো এই যে ভাঙাটা, সেই ভাঙাটা দুইটা উপায়ে হয়। একটা হচ্ছে যান্ত্রিক উপায়, আর একটা হচ্ছে রাসায়নিক উপায়। একটা হচ্ছে যান্ত্রিক উপায়, আর একটা হচ্ছে রাসায়নিক উপায়। যান্ত্রিক উপায় মানে কি? সেটার মধ্যে কোনো ধরনের রাসায়নিক পরিবর্তন হয় না। ধরো তুমি এখানে কোন একটা জিনিসকে ভাঙার জন্যে কোন একটা ফল আনছো, এখন সেই ফলটাকে তুমি ভাঙতে চাও। তুমি কি করলা? সেটাকে নিয়ে ধরো যে পাথর দিয়ে তুমি ভাঙা শুরু করলা, পাথর দিয়ে এটার উপর বাড়ি দিতে থাকলে এটা একেবারে আস্তে আস্তে মানে কী হলো, মানে ভেঙে গেল একেবারে। যদি এটা ভাঙা ওয়ার্ড হবে না, অন্য ওয়ার্ড হবে, ভাঙাই বলি। তো ধরো যে তুমি একটা পেয়ারা আনছো, সেই পেয়ারার মধ্যে তুমি পাথর দিয়ে বাড়ি দিতেছো আস্তে আস্তে, তাহলে কী হবে? তুমি এইখানে যে কাজটা করতেছো, পুরা কাজটা হচ্ছে যান্ত্রিক পরিপাক। এই যে আমরা যখন খাবারটা নিই, মুখের ভিতরে যখন যায়, আমরা সেটাকে চর্বণ করি। আমরা সেটাকে কী করি? চর্বণ করি, চাবাই। কেন চাবাই? কেন? এই যে এখানে দাঁত দিছে,
দেখো এটা আমাদের যদি মেন্ডিবল হয় কিংবা মেক্সিলা হয়, আমি যে কোনো একটা দেখাইতেছি, ধরো একটা মেন্ডিবল কিংবা মেক্সিলাকে আই না, এটা হচ্ছে আমাদের একটা ধরো যে নিচেরটাই মেন্ডিবল। সো এই মেন্ডিবলের ডিফারেন্ট টাইপের দাঁত থাকে, তুমি দেখো দাঁতগুলো এক একটা এক এক ধরনের কাজ করে। কেন তাদের এই কাজটা দরকার ছিল একটু খুব ভালোভাবে চিন্তা করো। যে এখানে প্রথমে হচ্ছে আমাদের যে এই সাইডটাতে তুমি যদি মিড লাইন ক্রস করো, মিড লাইন তুমি দাঁতের মিড লাইন আগে ঠিক করো, তোমার এই নাক দিয়ে ধরে দাঁতের মিড লাইন ঠিক করো। ঠিক করার পরে তুমি দেখো এই সাইডটাতে ইনিশিয়ালি এরকমভাবে কর্তন দাঁত পাবা, অর্থাৎ এটা এরকম ধারালো, যেটাতে তুমি কোনো কিছু কাটতে পারবা, এরকম কর্তন দাঁত তুমি দুইটা পাবা, যেগুলো দিয়ে তুমি কাটতে পারবা প্লেনের মতো এরকম। তারপরে তুমি একটা দাঁত পাবা, দুইটা কর্তন দাঁতের পরে তুমি একটা দাঁত পাবে এরকম ছেদন দাঁত, যেটা চোখা, যেটা ছেদ করতে পারে, ছিটতে পারে খাদ্যদ্রব্য। তারপরে তুমি যে সমস্ত দাঁত পাবা সেই সমস্ত দাঁত হচ্ছে অগ্রপেশন এবং পেশন। অগ্রপেশন এবং পেশন দাঁত কি, যেগুলো এরকম পেশন করতে পারে, এই যে দেখো এরকম দাঁত। অর্থাৎ ধরো এরকম কোনো কিছু একটা শেপ, তো এরকম কোনো কিছু একটা শেপের মধ্যে যদি খাবার পরে উপর দিক থেকে যদি এরকম কোনো শেপেই তোমার কি করে, উপর দিকে থেকে যদি এরকম কোনো শেপে তোমার মানে ধরো এইটার মাঝখানে খাবার পড়ছে, এটা যদি উপর দিক থেকে আসে বাড়ি দেয়, আমরা যেরকমভাবে মেক্সিলা মেন্ডিবুলা এরকম করতে থাকে, এই করতে থাকলে খাবার কী হয়ে যাবে, পিষে যাবে। সো দ্যাটস ওয়াই সেটা যেহেতু আগে আসে সেই জন্য সেটা হচ্ছে অগ্রপেশন দাঁত। তারপরে আরও পিছনে আরও এরকম বেশি পেশন করার জন্য আরও এরকম বেশি এরকম কিউব শেপের দাঁত থাকে। সো সেগুলো হচ্ছে তোমার পেশন দাঁত। তো এই যে বিভিন্ন দাঁতের মাধ্যমে তুমি কাটতেছো খাবারগুলাকে, এবং জিহ্বার মাধ্যমে তুমি কী করতেছো, এক জায়গা থেকে অন্য জায়গায় নিতেছো, এটা হচ্ছে তোমার যান্ত্রিক পরিপাক। কারণ এইখানে তুমি ওই খাদ্যদ্রব্যটার কোনো রাসায়নিক পরিবর্তন ঘটাচ্ছ না, বরং এটা রাসায়নিক স্ট্রাকচার যা ছিল সেই স্ট্রাকচারই আছে। আচ্ছা, আর রাসায়নিক উপায়টা কি? দেখো ধরো গ্লুকোজ যেই অণুটা তুমি দেখতেছো, এই যে গ্লুকোজ, অনেকগুলা গ্লুকোজ একসাথে স্যাঁতসার অণুর মধ্যে আছে। তুমি হয়তো বা একটা চালকে বা একটা ভাতকে তুমি কেটে কেটে ছোটো ছোটো টুকরা করতে পারতেছো, বাট ফাইনালি কোনো একটা স্টেপে গিয়ে তোমার ওই যান্ত্রিক পরিপাক দিয়ে আর এটাকে আর কাটা যাবে না। ধরো তুমি এটাকে একটা স্যাঁতসার ছিল, সেই স্যাঁতসারটাকে তুমি এরকমভাবে কাটা ফেললা, দাঁত দিয়ে কাটা ফেললা, রাইট, ছোটো হয়ে গেল। এরকম ছোটো করতে করতে এমন একটা স্টেজ আসবে যে স্টেজটাতে তুমি আলটিমেটলি এই যে গ্লুকোজ, ধরো যে যখন দুইটা বা তিনটা গ্লুকোজ অণু একসাথে সংযুক্ত থাকবে এমন স্ট্রাকচারে ইউনিটে যখন তুমি চলে যাবা, তখন আর ওইটাকে তুমি এরকমভাবে পেশন করে যান্ত্রিকভাবে পরিপাক করতে পারবা না, কাটতে পারবা না, আর এটাকে ফার্দার কাট করাটা পসিবল না যান্ত্রিক উপায়ে। তখন কি করে, আমাদের বডি কিছু কাটার উৎপন্ন করে, যে কাটারগুলো কি করে তোমার আলটিমেটলি এই যে মাঝখানের যে বন্ধন, এই যে গ্লুকোজ আর গ্লুকোজের মধ্যকার যে বন্ধন, সেই বন্ধনটা হচ্ছে গ্লাইকোসাইডিক বন্ধন, সেই গ্লাইকোসাইডিক বন্ধনকে কেটে দেয়, কিংবা পেপটাইড বন্ধনকে কেটে দেয়। সো এদেরকে বলা হয় তোমার এনজাইম। তখন তারা কি করে, অনেক সময় তারা এটা রাসায়নিক, দেখো এটা রাসায়নিক বন্ধন, তাদের মধ্যে করে কী ছিল, রাসায়নিক বন্ধন, সেই রাসায়নিক বন্ধনকে সূক্ষ্ম রূপে তোমার কেটে ফেলতে পারে। এবং শুধুমাত্র এটা না, তাদের অনেক সময় স্ট্রাকচারে চেঞ্জ করে ফেলে। যেমন তুমি সিম্পল কথাই চিন্তা করো, আমার হাতে অ্যামাইনো অ্যাসিড আছে, এখন সেই অ্যামাইনো অ্যাসিড থেকে আমি যদি গ্লুকোজ তৈরি করতে চাই, আমাকে কি করতে হবে, সেই অ্যামাইনো অ্যাসিডের রাসায়নিক যে স্ট্রাকচার, সেই স্ট্রাকচার চেঞ্জ করতে হবে। অ্যামাইনো অ্যাসিড থেকে নাইট্রোজেনটাকে বাদ দিতে হবে, দেন এখানে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেনকে এমনভাবে সাজাইতে হবে যেন সেটা একটা গ্লুকোজের স্ট্রাকচারের মতো হয়। তো সেটা করার জন্যে এখানে আমাদের রাসায়নিক চেঞ্জ করতে হবে, রাসায়নিক পরিবর্তন করতে হবে। রাসায়নিক পরিবর্তন মানে একটা পদার্থ সম্পূর্ণ ভিন্ন অন্য পদার্থে রূপান্তরিত হয়ে যাবে, এটা করতে হবে। এটা করার জন্য কিছু মডিফায়ার আছে, কিছু কাটার আছে, যেগুলোকে আমরা বলি হচ্ছে এনজাইম। সো আমাদের মুখে যখন খাবার যায় তখন যান্ত্রিক উপায়ে পরিপাক হয়, রাসায়নিক উপায়ে পরিপাক হয়। যান্ত্রিক উপায়ে কীভাবে পরিপাক হয়, এই যে আমাদের ধরো যে খাদ্যদ্রব্য আমরা চাবাই, দেন হচ্ছে জিহ্বা দিয়ে এই দিক থেকে ওইদিকে নাড়াচাড়া করি, ঠিক আছে, এগুলো হচ্ছে যান্ত্রিক পরিপাক। আমরা খাদ্যদ্রব্যকে আস্তে আস্তে আমরা যে ফার্দার আস্তে আস্তে যে ব্রেকডাউনের যে প্রসেস, সেই ব্রেকডাউনের প্রসেসটা আমরা শুরু করি। এবং এখানে আমাদের 3 জোড়া লালা গ্রন্থি আছে। 3 জোড়া লালা গ্রন্থি কোন কোন পজিশানে আছে তোমাকে একটু পজিশানটা দেখাই। এখানে আমাদের যে কান আছে, সেই কানের পজিশান হচ্ছে তোমার এই জায়গাটাতে,
কানের পজিশন হচ্ছে এই জায়গাটাতে। সো এই কানের নিচে এবং সামনের, কানের নিচে এবং সামনে, কানের নিচে এবং সামনে এই জায়গাটাতে, এই জায়গাটাতে তোমার একটা গ্রন্থি আছে, এটা পরিপাক, তোমার লালা গ্রন্থি বলা হয়, পরিপাক গ্রন্থির একটা টাইপ লালা গ্রন্থি। এই যে আমাদের দেখো মুখের মধ্যে লালা উৎপন্ন হয় না, সেটা কেন? ধরো এই জায়গার ভিতরে কোনো ধরনের লালা নাই, এখন তুমি এখানে খাবার দিলা, খাবারটা কি হবে, খুব বেশি বাধাপ্রাপ্ত হবে, মানে ফ্রিকশন পাবে। সো তুমি যখন এখানে লালা উৎপন্ন করে দিবা তখন হচ্ছে খাবারটা ইজিলি পিচ্ছিল হয়ে যাবে, অ্যান্ড ইজিলি খাবারটা এক সাইড থেকে অন্য সাইডে সুন্দরভাবে যাইতে পারবে, যেন তার যান্ত্রিক পরিপাকটা খুব ইজি হয়। সো এখানে কি হয়, এই যে কানের নিচে এবং সামনের দিকে পেরোটিড গ্রন্থি থাকে, মেন্ডিবল যেটা আছে সেই মেন্ডিবলের নিচের দিকে একটা গ্রন্থি থাকে যেটা নিচের দিক থেকে উৎপত্তি লাভ করে। সো মেন্ডিবলের নিচে মানে কি সাব, যেমন ইন্সপেক্টর তার নিচের পদ হচ্ছে সাব ইন্সপেক্টর। সো এটা নিচের যেই পদটা আছে সেটা হচ্ছে এই মেন্ডিবলের নিচ থেকে যেহেতু সেটা ডেভেলপ করে সেহেতু সেটাকে বলা হয় সাব, মেন্ডিবলের নিচে সেহেতু বলা হয় সাব মেন্ডিবুলার গ্ল্যান্ড বা লালা গ্রন্থির মধ্যে এটার নাম হচ্ছে সাব মেন্ডিবুলার লালা গ্রন্থি। আচ্ছা, এটাও কি করে, এরকমভাবে লালা উৎপন্ন করে দেয়, এটার মধ্যে খাবারটা আশেপাশে ছড়ায় দেয়, খাবারটার মধ্যে সেই লালাটা ছড়ায় দেয়। এবং আরও একটা স্পেশাল টাইপের লালা গ্রন্থি আছে যেটা হচ্ছে এই যে জিহবা তুমি দেখতেছো সেই জিহবার নিচে সেটা ডেভেলপ করে এবং জিহবার নিচ থেকে সেটা এরকমভাবে আসে। তাহলে দেখো জিহবা কিসের সাথে সম্পর্কিত, ল্যাঙ্গুয়েজের সাথে সম্পর্কিত বা ভাষার সাথে সম্পর্কিত। সো এটা নিচ থেকে যেটা আসছে সেটাকে বলা হয় সাবলিঙ্গুয়াল, কারণ জিহবা টাং কিসের সাথে সম্পর্কিত, ল্যাঙ্গুয়েজের সাথে সম্পর্কিত। এই ল্যাঙ্গুয়েজের সাথে সম্পর্কিত অর্গানের নিচ থেকে একটা গ্রন্থি আসছে, তো নিচ থেকে যে গ্রন্থিটা আসছে সেটাকে বলা হবে সাবলিঙ্গুয়াল গ্রন্থি, রাইট? আচ্ছা, তো এই যে তিন ধরনের যে লালা গ্রন্থি আছে তারা কি করে, তারা এখানে যেই তোমার লালা আছে সেই লালাগুলো তারা এরকমভাবে ছাড়তে থাকে। লালাগুলো কি করে, এরকমভাবে ছাড়তে থাকে। তো তাতে কি হয়, প্রথমত এখানে খাদ্যটা যান্ত্রিক পরিপাকটা সহায়ক হয়, যে তাদের ফ্রিকশনটা কম পায় অ্যান্ড খাবারটা পিচ্ছিল হওয়ার কারণে এক সাইড থেকে অন্য সাইডে খুব ইজিলি যাইতে পারে। সেকেন্ডলি এই যে লালা আছে সেই লালার মধ্যে এরকম কিছু কাটার থাকে, কিছু মডিফায়ার থাকে, কিছু এনজাইম থাকে, যে এনজাইমটার নাম হচ্ছে টায়ালিন এবং মোল্টেজ। টায়ালিন এবং মোল্টেজ নামক এনজাইম থাকে। এই টায়ালিন এবং মোল্টেজ নামক এনজাইম কি করে, টায়ালিন এবং মোল্টেজ নামক এনজাইম এই যে যেই স্টার্চের যে অণুগুলো বা শ্বেতসারের যে কণাগুলো সেই শ্বেতসারের কণাগুলোকে ভাঙা শুরু করে, যদিও একেবারে ভাঙতে ভাঙতে গ্লুকোজের পর্যায়ে চলে আসে না, বাট তারা ভেঙে ভেঙে ছোটো ছোটো টুকরা করতেও তারা সহায়তা করে। সো সেটা করে কে, টায়ালিন এবং মোল্টেজ। এবং মুখের মধ্যে আমাদের কার্বোহাইড্রেটের বাইরে যে দুইটা সাবস্টেন্স আছে প্রোটিন এবং লিপিড, তাদের কোনো ধরনের রাসায়নিক পরিপাক হয় না, কারণ এরকম কোনো এনজাইম আলটিমেটলি আমাদের সেই লালার মধ্যে থাকে না। ঠিক আছে? আচ্ছা, তো এখন তুমি ধরো যে খাবারটাকে এখানে মুখের মধ্যে খুব সুন্দর করে পরিপাক করলা। তো খাবারটাকে যখন মুখের মধ্যে তুমি সুন্দর করে পরিপাক করলা, সুন্দর করে পরিপাক করার পরে খাদ্যটা কোন জায়গায় আসবে ভাইয়া? খাদ্যটা এই দিক দিয়ে আসবে, এই দিক দিয়ে আসবে, এদিক দিয়ে আসবে, এদিক দিয়ে আসবে, এই জায়গাটাতে আসবে। এই জায়গাটা হচ্ছে ভাইয়া গলবিল। এখন গলবিল কোন পয়েন্টটা এক্স্যাক্টলি? দেখো আমাদের কোনো আগের একটা, হ্যাঁ এটাতে আমরা দেখাইতেছিলাম, এই জায়গাটাতে আমরা দেখাইতেছিলাম যে এই যে অক্সিজেনটা আছে সেই অক্সিজেনটা নাসাছিদ্রের মধ্য দিয়ে ঢুকলো, ঢুকার পরে এদিক দিয়ে আসলো, আসার পরে সম্মুখ নাসাছিদ্রতে ঢুকার পরে পিছন দিয়ে আসতে থাকলো, দেন পশ্চাৎ নাসাছিদ্র দিয়ে সেটা বের হয়ে আসলো, সেটা এই একটা পয়েন্টের মধ্যে আসলো। এবং তুমি যখন খাবার খাবা, ধরো এখানে তুমি কার্বোহাইড্রেট খাবার খাইছো অথবা তুমি কোনো ধরনের খাবার খাইছো, একটু মিরাকেল দেখো এই যে খাবারটা খাইতেছো সেই খাবারটাও এই একটা কমন পয়েন্টের মধ্যে চলে আসছে। অর্থাৎ এই পয়েন্টের মধ্যে তুমি দেখো তুমি তোমার খাবারটাও পাইতেছো, অর্থাৎ আমি ধরি কার্বোহাইড্রেট, প্রোটিন, লিপিড, তুমি সেই কার্বোহাইড্রেট, প্রোটিন, লিপিডকেও পাচ্ছ এবং অক্সিজেনকেও পাচ্ছ। অর্থাৎ তুমি নাক দিয়ে যেই সাবস্টেন্সটা নিচ্ছ সেটাও আলটিমেটলি একটা পজিশনে আসতেছে, গ্যাসটা একটা জায়গায় আসতেছে, এবং তুমি যে খাবারটা খাইতেছো সেটাও একটা কমন পয়েন্টের মধ্যে আসতেছে। সো সেই কমন পয়েন্টটাকে বলা হয় গলবিল। তো খাবারটা প্রথমে গলবিলে আসলো, তারপরে গলবিল আসলো। এখন কি হবে দেখো, এর নিচে এক্স্যাক্টলি এখানে দুইটা টিউব আছে, দুইটা নল আছে। দেখো এই যে সামনের দিকের একটা নল আছে, এই যে সামনের দিকের একটা নল,
সামনের দিকে যে নলটা আছে সেটাকে বলা হয় তোমার শ্বাসনালী, শ্বাসনালী বা ট্রাকিয়া। আর এই যে পিছন দিক, সেই পিছন দিকের একটা নল আছে, সেই পিছন দিকের নলটার নাম কি ভাইয়া? পিছন দিকের নলটার নাম হচ্ছে এই যে আমাদের যে খাদ্যনালী, সেই খাদ্যনালী। আচ্ছা, এখন কি হয় এক্স্যাক্টলি, তুমি যখন খাবারটা খাইতেছো তখন খাবারটা আসলো এই গলবিলে, তুমি যখন সেই অক্সিজেনটা নিতেছো সেই অক্সিজেনটা আসলো এই গলবিলে। এটা অ্যাকচুয়ালি এই দিক দিয়ে অ্যাকচুয়ালি আমাদের ব্রেন বের হয়, এই সাইডটা আমরা আপাতত এটা নিয়ে আলোচনা না করি, এই সাইডটাতে আমাদের ব্রেন বের হয় এক্স্যাক্টলি, এই জায়গায় ব্রেন থাকে, সো এই দিক দিয়ে ব্রেন স্টেম বের হয়, ব্রেন বের হয়। আচ্ছা, সো এখানে যখন অক্সিজেন আসলো কিংবা খাবারটা আসলো, তখন এই খাবারটা দেখো দুইটা ওয়ে আছে, খাবারটা ইচ্ছা করলে এখানে এই যে যেই খাদ্যনালী আছে সেই খাদ্যনালীতে ঢুকতে পারে, এই যে শ্বাসনালী আছে সেই শ্বাসনালীতে ঢুকতে পারে, অথবা এই যে দেখো অনেক সময় তোমরা এই জিনিসটা এক্সপিরিয়েন্স করছো হয়তো বা লাইফে, তুমি খাবারটা খাইছো, তুমি পানি খাইছো, পানিটা দেখবা যে নাক দিয়ে বের হয়ে গেছে, আরে ভাই তুমি পানি খাইছো মুখ দিয়ে, এটা নাক দিয়ে কীভাবে বের হলো? একটা পথ আছে দেখো, এই যে তুমি যে খাবারটা খাইছো সেই খাবারটা মুখছিদ্রের মধ্যে দিয়ে ঢুকলো, ঢুকার পরে সেই খাবারটা এক্স্যাক্টলি এই গলবিল পর্যন্ত আসলো, আসার পরে সামহাও কোনো একটা ফোর্সের কারণে এটা এই যে পশ্চাৎ নাসাছিদ্রতে ব্যাক করলো, পশ্চাৎ নাসাছিদ্রতে ব্যাক করে আস্তে 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 সম্মুখ নাসাছিদ্রতে বের হয়ে গেল। বিষম খায় না অনেক সময়, পানি খাইতে নিছো, হাসতেছো বা অন্য কোনো একটা কারণে বিষম খাইছো, পানি নাক দিয়ে বের হয়ে পড়ছে, আর হয়তো মুখ দিয়ে নিছো, নাক দিয়ে কেমনে বের হইলো? এই যে মুখ দিয়ে যে তুমি নিলা সেটা যখন গলবিলে গেল তখন সে কমন পাথ হয়ে পায়ে গেল, এই যে দেখো এই দিক দিয়ে আসে, পশ্চাৎ নাসাছিদ্র দিয়ে উঠে সে আলটিমেটলি এই দিকে চলে আসে। সো একটা প্রশ্ন থেকেই যায়, তাহলে সবসময় এই কাহিনীটা কেন হয় না? কারণ সবসময় যখন এখানে খাবারটা আসে, খাবারটা যাওয়ার তিনটা পথ থাকে বা তিনটা ওয়ে থাকে। চিত্রটা একটু বেশি বিজিবি হয়ে গেছে, আমি দেখি অন্য কোনো চিত্র পাই কিনা ভালোভাবে, না এটাও পাচ্ছি না, এটা পাচ্ছি না। আচ্ছা, তুমি যখন খাবারটা খাও, সো খাবারটা যখন একটা জায়গায় আসে, একটা জায়গায় আসার পরে সেটার তিনটা পথ থাকে, যে সে তিনটা পথে সে যাইতে পারবে। দেখো তোমাকে তিনটা পথ সেটা দেখায় আমি, এটা ফোরামের ম্যাগনাম, এটা নিয়ে আলোচনা করার দরকার নেই, এই জায়গায় একটু ব্রেন থাকে, এটা হচ্ছে চোখ, এটা ধরো তোমার সেই মেক্সিলা, এটা হচ্ছে প্যালেটাইন বোনস, এটা হচ্ছে পশ্চাৎ নাসা ছিদ্র, এইখানে হচ্ছে একটা কি আছে, একটা তোমার আলজিহবা আছে। অনেক সময় আলজিহবা দেখো না পিছন দিকে, তুমি হা করো, হা করলে দেখবা যে আলজিহবা আছে। আচ্ছা, তাহলে এটা হচ্ছে তোমার সম্মুখ নাসা ছিদ্র। আচ্ছা, এখানে হচ্ছে তোমার কি আছে ভাইয়া? শ্বাসনালী আছে, এটা অ্যাকচুয়ালি ভোকাল কর্ড, এখানে অ্যাকচুয়ালি এপিগ্লুটিস নামক একটা ঢাকনা আছে। আচ্ছা, এটা হচ্ছে অ্যাকচুয়ালি তোমার টাং বা জিহবা, টাং বা জিহবা, আর পিছন দিকে হচ্ছে তোমার সেই খাদ্যনালী। সো খাবারটা যখন এই পয়েন্টে আসলো তখন খাবারটা দেখো তিনটা জায়গা দিয়ে তার যাওয়ার পথ আছে, চান্স আছে, তিনটা জায়গা দিয়ে যাওয়ার চান্স আছে। কীভাবে যাইতে পারে? এক হচ্ছে সে এখানের যেই খাদ্যনালী আছে সেই খাদ্যনালীতে ঢুকতে পারে, রাইট, এটা খুব বেটার। আরেক হচ্ছে সে এখানে যে শ্বাসনালী আছে বা ট্রাকিয়া আছে সেই শ্বাসনালীতে ঢুকতে পারে, এটা হচ্ছে আরেকটা প্রসেস। থার্ড রাস্তা হচ্ছে সে এই যে পিছন দিকে ব্যাক করে পশ্চাৎ নাসাছিদ্র দিয়ে সুন্দর করে ওই যে তোমার যে মেক্সিলা, সেই মেক্সিলার উপর দিক দিয়ে সেটা আলটিমেটলি এই দিক দিয়ে বের হয়ে চলে যেতে পারে। তো ভাই এখন খাবার কোন দিকে যাবে? দেখো তুমি যখন খাবারটা খাচ্ছ না, এই শ্বাসনালীর উপরে একটা এপিগ্লুটিস ঢাকনা থাকে। তুমি যখন খাবারটা খাচ্ছ, খাবারটা যখন রোল করে করে এদিক দিয়ে আসতেছে এদিক দিয়ে আসতেছে, খাবারটা এসে কী করে? এই এপিগ্লুটিস ঢাকনাটার উপর পড়ে যায়, অ্যান্ড এপিগ্লুটিস ঢাকনাটা আলটিমেটলি বন্ধ হয়ে যায়। দেখো খাবারটা এদিক দিয়ে ঢুকলো, খাবারটা পড়তেছে, রোল করতেছে, রোল করতেছে, হুট করে এরকম এরকম একটা ঢাকনা আছে, এরকম একটা ঢাকনা আছে, দেখো এরকম এরকম একটা ছিদ্র, এরকম উপরে একটা ঢাকনা আছে, উপর দিক থেকে পড়লো কোনো কিছু একটা, তো এটা কী করলো? আলটিমেটলি বন্ধ হয়ে গেল। সো আলটিমেটলি যখন এদিক দিয়ে খাবারটা আসতে থাকলো তখন আলটিমেটলি এদিকে কী হয়ে গেল? তোমার এই যে যেই শ্বাসনালী, সেই শ্বাসনালী বন্ধ হয়ে গেল। কিসের মাধ্যমে? এই যে এপিগ্লুটিস নামক একটা ঢাকনার মাধ্যমে। আচ্ছা, তাহলে এটা বন্ধ, এটা তো আমরা বন্ধ করতে পারলাম। আমাদের তো আরও দুইটা পথ আছে, একটা হচ্ছে খাদ্যনালী, একটা হচ্ছে পিছন দিক দিয়ে ব্যাক করে আলটিমেটলি নাক দিয়ে বের হয়ে যাওয়া। এখন ভাই
আমার তো খাদ্যনালীতে ঢুকানো দরকার, তার মানে আমার এই যে পথটা আছে সেই পথটাকে আমার বন্ধ করতে হবে। তুমি সেটাকে কিভাবে বন্ধ করবা খেয়াল করো। আমরা যখন খাবার খাই তখন আমরা পিছন দিকে একটা ঢুক গেলি, অ্যাকচুয়ালি এই যে পিছন দিকে আমরা একটা ফোর্স দিই, তুমি চিন্তা করে দেখো, তুমি এখন ঢুক গেলে দেখো পিছন দিকে তুমি একটা ফোর্স দিতেছো, তুমি এই যে পিছন দিকে তুমি যে ফোর্সটা দিতেছো এক্স্যাক্টলি তুমি এখানের যে আল জিহবাটা আছে সেই আল জিহবাটাকে পিছন দিকে ফোর্স দিতেছো। অ্যান্ড আল জিহবাটাকে যখন তুমি পিছন দিকে ফোর্স দিবা তখন আল জিহবাটা কী করে, এই বরাবর এভাবে চলে আসে, এভাবে চলে আসে, সে কী করে এইভাবে থেকে এভাবে না থেকে সে এভাবে চলে আসে, এভাবে চলে আসে সে কী করে তার উপরের এই যে ছিদ্রটা, এই যে পশ্চাৎ যে নাসার ছিদ্রটা, সেই নাসার ছিদ্রটাকে সে বন্ধ করে দেয়। লাইক ধরো এই জায়গায় একটা ছিদ্র আছে, এই জায়গায় এরকম টাইপের কিছু একটা আছে। সো এটা কি করলো, এই যে আলজিহবাটা আছে সেটা কি করলো, এভাবে চলে আসলো। সো এভাবে চলে আসলে এই যে যে ছিদ্র আছে সেই ছিদ্রটাকে কি করলো, তোমার বন্ধ করে দিল না? ধরো এই যে ছিদ্রটাকে কি করলো, বন্ধ করে দিল না? দেখো এখন আলটিমেটলি খাবারটার এই সাইড দিয়ে ব্যাক করার কথা, রাইট, কিন্তু ব্যাক করার কথা থাকলেও ব্যাক করতে পারবে না, কারণ এখানে আলজিহবা একটা ব্যারিয়ার হয়ে গেছে পশ্চাৎ নাসা ছিদ্রের মধ্যে। খাবারটা আলটিমেটলি দেখো আগে ইজিলি খাবারটা এই দিক দিয়ে বের হয়ে চলে যেতে পারতো, কিন্তু এখন খাবারটা এই যে একটা ব্যারিয়ারের মধ্যে পড়ে গেছে। বাকি থাকলো কয়টা পথ? একটা পথ, খাদ্যনালী। তো সেই খাদ্যনালীর মধ্য দিয়ে এখন তোমার যে খাবারটা আছে সেই খাবারটা ঢুকবে। বাট এই খাদ্যনালীর মধ্য দিয়ে এই খাদ্যনালী পর্যন্ত তোমার সেই খাবারটা ঢুকলো, ঢুকলেই কি শেষ সেইখানে কাহিনী? তোমাকে এখানে খাবারের যে সাইজটা দেখতেছো সবসময় তো খাবারের সেম সাইজ থাকে না। ধরো সামহাও ধরো যে এখানে এটা হচ্ছে খাদ্যনালী, এটা হচ্ছে একটা টিউব, এখানে যে খাবারটা আছে সেই খাবারের সাইজটা হচ্ছে এরকম। তো সেই খাবারটাকে নিচে নামাইতে হবে খাদ্যনালীর মধ্য দিয়ে। এখন ভাই এই যে যে খাদ্যনালী আছে সেই খাদ্যনালী দিয়ে খাবারটা কিভাবে নিচে নামে? এই খাদ্যনালীর মধ্য দিয়ে খাবারটা কিভাবে নিচে নামে একটু ভালোভাবে খেয়াল করো। যে এই যে যে খাদ্যনালীটা আছে সেই খাদ্যনালীতে যখনই এই খাবারটা প্রবেশ করে তখনই সেখানে পেরিস্টালসিস শুরু হয়। পেরিস্টালসিস একটা স্পেশাল মুভমেন্ট, পেরিস্টালসিস পেরিস্টালসিস একটা স্পেশাল মুভমেন্ট অফ গাট, স্পেশাল মুভমেন্ট অফ গাট। এটা অ্যাকচুয়ালি কী জিনিসটা দেখো, যখন এখানে খাবারটা ঢুকে, যখন একটা তোমার এটা পুরাটার মধ্যেই হয়, পেরিস্টালসিস এক্স্যাক্টলি তোমার পুরা পৌষ্টিক নালীর মধ্যেই হয়। দেখো এটা পুরাটা একটা নালীর মতন, দেখো এই যে খাদ্যনালীতে ঢুকলো, মুখছিদ্রতে ঢুকলো, পুরাটা মনে হচ্ছে একটা নলের মধ্যে ঢুকে গেছে। দেখো পুরাটা একটা নল, এই পুরাটা একটা নল, পুরাটা একটা নল, তাই না? আমরা নিচে আরও নল দেখবো। দেখো সো এই যে এটা কি হলো আলটিমেটলি তোমার খাদ্যনালী, সেই খাদ্যনালীর মধ্য দিয়ে যখন একটা খাবার ঢুকে তখন আলটিমেটলি পেরিস্টালসিস মুভমেন্টটা মানে কি, যখন একটা খাবার ঢুকে তখন আমাদের নার্ভাস সিস্টেম কি করে, এখানে যে খাবারটা ধরো যে এখানে ঢুকলো, এখানে আসলো খাবারটা, তো এই খাবারটা যখন এখানে আসে তখন কি করে, এই যে উপরের যে সাইড আছে সেই উপরের সাইড, খাবারের উপরের যে পর্শন সেই উপরের পর্শনটা সংকুচিত হয়ে যায়, আর নিচের যে পর্শনটা, খাবার যে নিচের পর্শনটা সেই নিচের পর্শনটা প্রসারিত হয়ে যায়। ভাই তার বেনিফিটটা কি? বেনিফিটটা হচ্ছে দেখো, তুমি ধরো তোমার কাছে একটা প্লাস্টিকের নল আছে, একটা নমনীয় নল আছে, তুমি এটার ভিতর দিয়ে কিছু নিতে চাও, তুমি কি করবে, এই নলটাকে উপর দিকে ধরে দেন চিপি দিয়ে নিচ দিকে এরকমভাবে দিবা, রাইট? ব্যাপারটা হচ্ছে এরকম যে ধরো এটার ভিতরে এরকম একটা বল আছে, সো তুমি যদি এরকম টিউবটাকে যদি উপর দিক থেকে, এটার উপর দিক থেকে যদি এরকম সংকোচনের প্রেসার দাও তখন এটা নিচ দিকে নামতে থাকবে। আর তুমি নিচের এটাকে যদি এক্সপান্ড করে দাও, নিচের এটাকে যদি এক্সপান্ড করে দাও তখন এটা নিচে যাওয়াটা ইজি হবে। তোমার খাবারটাকে তো পেট পর্যন্ত পৌঁছাইতে হবে ভাই। সো এই জন্য কী চলতেছে, পেরিস্টালসিস মুভমেন্ট চলতেছে। তুমি যখন খাবারটা নিলে তখন এই জায়গাটা কী হয়ে গেল, অর্থাৎ এই জায়গাটা এখন কী হয়ে যাবে, দেখো এটার আলটিমেট চেহারাটা কী হবে, ফিটটা কী হবে, আলটিমেট ফিটটা যে তুমি এই যে যেই খাদ্যনালীটা দেখতেছো সেই খাদ্যনালীটা এরকম হয়ে যাবে, এই জায়গাটা সংকুচিত হয়ে যাবে, আর এই নিচের জায়গাটা কী হয়ে যাবে, প্রসারিত হয়ে যাবে। এখানে তোমার খাদ্যটা ছিল।
এই যে এখানে খাদ্যটা, তারপরে খাদ্যটা যখন আবার নিচে যাইতে থাকবে, এই যে মুভমেন্টটা, এই সংকোচনটা এখানে হবে, এখন এই এক্সপানশনটা এখন এখানে হবে। এরকমভাবে পুরা পৌষ্টিক নালীর মধ্যে এরকমভাবে তোমার এই সংকোচন প্রসারণ চলতে থাকবে। এবং এই যে এভাবে সংকোচন প্রসারণ, উপরের দিকে সংকোচন, নিচের দিকে প্রসারণ, এইভাবে এই মুভমেন্টটাকে বলা হয় পেরিস্টালসিস মুভমেন্ট। এই পেরিস্টালসিস মুভমেন্টের মাধ্যমে তোমার এই যে খাদ্যনালী বা অন্ননালী, যে খাবার, অন্ননালীতে যে খাবারটা আছে, সেই খাবারটা আলটিমেটলি তোমার নিচের দিকে যাইতে থাকবে। অ্যান্ড সেটা নিচের দিকে যাইতে যাইতে কোন জায়গায় গিয়ে পড়বে? আরে ভাই, খাদ্যনালী যখন নিচ দিকে যাইতে থাকে, খাদ্যনালী গিয়ে আলটিমেটলি কোন জায়গায় শেষ হয়ে যায়? এই যে খাদ্যনালী যখন নিচ দিকে যাইতে থাকে না, খাদ্যনালী নিচ দিকে যাইতে চাইতে হঠাৎ করে নালীটা কী হয়ে যায়? একটু এক্সপান্ড হয়ে যায়, একটু ফুলে যায়। ধরো তোমার কাছে একটা নল আছে, নলটা দেখবা যে ফুলাইছে ফুলাইছে, হঠাৎ করে নিচে গিয়ে দেখলা আরে ভাই, নল তো এখন মোটা হয়ে গেছে। এই দেখো, এই যে দেখো, এই যে খাদ্যনালীটা আছে, সেই খাদ্যনালীটা এখন কি করলো? এখানে গিয়ে তোমার আলটিমেটলি এখানে গিয়ে আলটিমেটলি এরকম হয়ে গেল, এরকম শেপটের হয়ে গেল। এবং এই যে নল, এটাও কিন্তু নল, বাট এটা একটা এক্সপান্ডেড টিউব। তোমার কাছে একটা টিউব দিলাম, একটা বেলুনের একটা টিউব দিলাম, তুমি কি করলা? একটা জায়গায় ফুলায় ফেললা। তো এই যে স্পেশাল ফুলা এই যে অংশটা পাঁচের মতো দেখতে, সেটাকে বলা হয় হচ্ছে স্টমাক বা পাকস্থলী। সেটা কি বলা হয়? স্টমাক বা পাকস্থলী। এখন ভাই, এই স্টমাক বা পাকস্থলী কি কাজ করে? দেখো, এই স্টমাক বা পাকস্থলীর এখানে অনেক এরকম গ্রন্থি আছে, অনেক এরকম গ্রন্থি আছে, ফ্লাক্স শিফটের বা নলাকার শিফটের এরকম অনেক গ্রন্থি আছে, যে গ্রন্থিগুলোকে বলা হয় গ্যাস্ট্রিক গ্রন্থি। ভাই, এই গ্যাস্ট্রিক গ্রন্থিগুলা কি করে? প্রথমত এই গ্যাস্ট্রিক গ্রন্থিগুলা এদিকে গ্যাস্ট্রিক জুস ক্ষরণ করে। এখন গ্যাস্ট্রিক জুসটা কি সেটা বোঝায়। গ্যাস্ট্রিক জুস ক্ষরণ করে, এবং এই গ্যাস্ট্রিক জুসের মধ্যে তোমার এই হাইড্রোক্লোরিক অ্যাসিড থাকে, HCl অ্যাসিড, এবং খুব তীব্র অ্যাসিড একটা। তুমি দেখো, তুমি ল্যাবরেটরিতে যে সমস্ত HCl দেখো, হাইড্রোক্লোরিক অ্যাসিড দেখো, সেই সমস্ত হাইড্রোক্লোরিক অ্যাসিড যদি তোমার হাতে লাগাও বা কোনো একটা, তোমার নর্মাল আমরা যে চামচগুলো ইউজ করি, সেই চামচটা নিয়ে ধরো, সেই চামচটাও ক্ষয় হয়ে যাবে, এরকম তীব্র অ্যাসিড। সেই তীব্র অ্যাসিড কী করে? তোমার পেটের মধ্যে সেই তীব্র অ্যাসিড এক্সিস্ট করে। পেটের মধ্যে কি করে? সেই তীব্র অ্যাসিড এক্সিস্ট করে। এখন এইখানে কয়েকটা কোশ্চেন আসতেই পারে, ভাই প্রথমত কেন আল্লাহ পেটের মধ্যে এই অ্যাসিড দিয়ে দিছে? সেকেন্ডলি, আপনি একটু আগে বললেন যে আমাদের চামচগুলা যেগুলো লোহার তৈরি, সেইগুলা পর্যন্ত ক্ষয় হয়ে যাবে, আমাদের পাকস্থলী কেন ক্ষয় হয় না? দেখো, তোমার খাবারটা যখন এই যে পেরিস্টালসিসের মাধ্যমে অন্ননালীর মধ্য দিয়ে খাবারটা যখন আস্তে আস্তে যখন সেটা পাকস্থলীতে প্রবেশ করবে, তুমি যে খাবারটা খাইছো, খাবারটা অনেক ধুয়ে খাইছো, বাট সেই খাবারটার সাথেও কিছু ময়লা আবর্জনা থাকতে পারে, কিছু ব্যাকটেরিয়া থাকতে পারে। অ্যান্ড ব্যাকটেরিয়াকে কিন্তু আমরা খালি চোখে দেখি না। তো তুমি একটা জিনিসকে ধুইছো, তোমার কাছে মনে হচ্ছে আর এই জিনিসটা তো অনেক পরিষ্কার, অনেক ভালো, তুমি খায় ফেলছো, সেই সাথে একটা জীবাণু আছে, ব্যাকটেরিয়া আছে। অ্যান্ড সেই জীবাণু এবং ব্যাকটেরিয়া বা প্রোটোজোয়া, কোনো একটা সাবস্টেন্স যেটা তোমার পেটের মধ্যে ঢুকতেছে, সেটা গিয়ে আলটিমেটলি কি করতেছে? যদি এটাকে তুমি ধ্বংস না করতে পারো, তোমার পেট যদি সেই জায়গাতেই ধ্বংস না করে ফেলে, তখন কী হবে? আলটিমেটলি এটা তোমার রোগ সৃষ্টি করে ফেলবে। এবং আমরা সামনে এরকম একটা ডিজিজ দেখবো, হেলিকোব্যাক্টের পাইলোরাই দ্বারা একটা ডিজিজ হয়, গ্যাস্ট্রিক আলসার। গ্যাস্ট্রিক আলসার জিনিসটা কি, সেটা আমরা দেখবো আস্তে আস্তে। বাট আমি যেটা বললাম সেটা হচ্ছে যে এখানে খাবারটা আসে এবং এখানে একটা গ্যাস্ট্রিক জুস দেওয়া, গ্যাস্ট্রিক জুসের মধ্যে HCl আছে, হাইড্রোক্লোরিক অ্যাসিড আছে। কেন হাইড্রোক্লোরিক অ্যাসিড আছে? সেটার কারণ হচ্ছে এই যে খাবারটা তুমি খাইলা, সেই খাবারের মধ্যে বিভিন্ন রোগ জীবাণু আছে, সেই রোগ জীবাণুগুলা যেন ধ্বংস হয়ে যায়। হ্যাঁ, কিছু কিছু রোগ জীবাণু সারভাইভ করতে পারে, যেমন হেলিকোব্যাক্টার পাইলোরাই। আমরা সামনে এটা নিয়ে কথা বলবো। বাট তো এখানে অ্যাসিড থাকার উদ্দেশ্যটা বুঝছো। এখন তোমাদের মাথায় একটা কোয়েশ্চেন ঘুরতে, তাহলে ভাইয়া এই অ্যাসিডটা যদি এতটাই তীব্র হয় যে সব কিছুকে মাইরা ফেলে, তাহলে আমাদের এই যে পাকস্থলীর মধ্যে সে যা আছে, পাকস্থলী কি কোনো ক্ষতি হয় না?
নর্মালি ইউজুয়ালি ক্ষতি হয় না, কারণ এই যে পাকস্থলীর মধ্যে এরকম একটা প্রটেক্টিভ লেয়ার আছে, একটা যেটাকে বলা হয় মিউকোসাল লেয়ার, মিউকোসাল স্তর। বা এই স্তরটার কাজ কি? এই স্তরটার কাজ হচ্ছে ভাইয়া, এই যে অ্যাসিড কি করে নর্মালি, এটা যতই তীব্র অ্যাসিড হোক না কেন, সেটাকে যখনই তুমি ক্ষারের সাথে বিক্রিয়া করতে দিবা, সেই অ্যাসিড এবং ক্ষার বিক্রিয়া করে লবণ এবং পানি উৎপন্ন করে ফেলবে। অর্থাৎ সেই অ্যাসিডের আর অ্যাসিডিটি থাকবে না যদি তুমি সেখানে ক্ষার দিয়ে দাও। এই যে মিউকোসাল যে লেয়ারগুলো আছে, সেই মিউকোসাল লেয়ারগুলো কি করে, কি একটু একটু ক্ষার উৎপন্ন করে এইদিকে। তো যখনই এখানে যে অ্যাসিডটা আছে, সেই অ্যাসিডটা এসে এইখানে যে মিউকোসাল যে লেয়ারটা আছে, সেই মিউকোসাল লেয়ারটাকে ক্ষয় করে ফেলতে চায়, তখন পারে না। কারণ এই অ্যাসিডটা যখন এই মিউকোসাল লেয়ারের সংস্পর্শে আসে, তখন এই মিউকোসাল লেয়ারের মধ্যে উৎপন্ন হয়ে থাকা ক্ষারের সাথে সংস্পর্শে সেটা হচ্ছে তোমার লবণ এবং পানি উৎপন্ন করে ফেলে, এবং আলটিমেটলি তার যে অ্যাসিডিটি, তার যে অ্যাসিডিক পাওয়ার, সেই অ্যাসিডিক পাওয়ারটা থাকে না, সে ফোর্সলেস হয়ে যায়, সে ইউজলেস হয়ে যায়। বাট সেন্ট্রালি কি হয়, সেন্ট্রালি যে অ্যাসিডটা থাকে সেটা অ্যাসিডেই থাকে, আর সাইডে যে অ্যাসিডটা যায় সেটা গিয়ে লবণ এবং পানি উৎপন্ন করে ফেলে। আলটিমেটলি এই লেয়ারটা কোনো ধরনের প্রোটেক্টিভ লেয়ার, কোনো টাইপের ক্ষতি হইতে হয় না আলটিমেটলি। সো দেখা যায় যে এই এত তীব্র অ্যাসিড স্রষ্টা আল্লাহ তাআলা তোমার এই স্টমাকের মধ্যে দিয়ে রাখছেন, কোনো ক্ষতি তোমার হচ্ছে না নর্মালি। এখন ক্ষতি হইতে পারে, কখন কখন হইতে পারে সেটা নিয়ে আমরা কথা বলবো, এবং সেটা একটা ডিজিজ এখানে হইতে পারে, যেটার নাম হচ্ছে তোমার গ্যাস্ট্রিক আলসার। ভাই গ্যাস্ট্রিক আলসার জিনিসটা কি? হোয়াট ইজ গ্যাস্ট্রিক আলসার? দেখো, কখনো কখনো হয় কি, এই যে গ্যাস্ট্রিক আলসারটা কেন হয় সেটার অনেকগুলো কজ আছে, আমি অনেকগুলো কজ বলি। আমাদের বডির, আমাদের ব্রেইনের একটা বায়োলজিক্যাল ক্লক আছে। এখন যে বায়োলজিক্যাল ক্লকটা কি? দেখো, বায়োলজিক্যাল ক্লক হচ্ছে তুমি প্রতিদিন কোন কাজটা কখন করবা, সেটা একটা ম্যাপ তোমার ব্রেইন মোটামুটি সেভ করে রাখছে। ধরো তুমি সন্ধ্যার দিকে একটু ঘুরতে যাও, তুমি রাতের দিকে তাড়াতাড়ি ঘুমায় পড়ো, সকাল দিকে উঠো। কেউ কেউ আছে আবার বেশি রাত্র সজাগ থাকে, দুপুর দিকে ঘুম থেকে উঠে। সো এই যে প্রত্যেকের কর্মকাণ্ড এক একটা স্পেসিফিক টাইমে হয়। একজন হয়তো বা সকালে উঠে কফি খাচ্ছে, আর একজন হয়তো বা সকালে উঠার পর 10টার দিকে ভাত খাচ্ছে, আরেকজন দুপুরে 2টার দিকে ভাত খাচ্ছে, আরেকজন 1টার দিকে খাচ্ছে, আরেকজন 4টার দিকে খাচ্ছে। সো এটা তোমার বডিতে আলটিমেটলি একটা কি আছে, বায়োলজিক্যাল ক্লক আছে তোমার ব্রেইনের মধ্যে সেভ করা। ধরো তুমি রেগুলারলি একটা নির্দিষ্ট টাইমে তুমি খাওয়া দাওয়া করো, সকাল 10টায় একটা খাবার খাও, ধরো সকাল 10টায়, 10টা PM, 10টা AM, দুপুর 2টায় খাবার খাও, 2টা PM, রাত্রে 8টায় খাবার খাও, 8টা PM। তুমি যদি এই জিনিসটা কয়েকদিন কন্টিনিউ করো, তোমার ব্রেন কি করবে, এই জিনিসটাকে সেভ করে রেখে দিবে, এবং ঠিক এক্স্যাক্টলি তোমার ব্রেনের মধ্যে কিন্তু কোনো এক্স্যাক্ট ফিজিক্যাল কোনো ক্লক নাই, বাট সেটার বায়োলজিক্যাল ক্লক সেন্স করবে। প্রতিদিন সকাল যখন 10টা বাজবে, তখন তোমার ব্রেন এই যে পাকস্থলী আসে, সেই পাকস্থলীকে নির্দেশ দিবে যেন সে HCl ক্ষরণ করে রাখে। কেন? কারণ এটা একটা প্রিপারেশন ফেজ, তুমি এখন খাবা, সেই খাবারটা এখানে নিচে এসে ঢুকবে। আবার যখন 2টা বাজবে, তখন তোমার ব্রেন কি করবে, তখন তোমার ব্রেন আবার এই পাকস্থলীতে অ্যাসিড ক্ষরণ করে রাখবে। আবার যখন 8টা বাজবে, 8টা বাজলে কি হবে, এই যে তুমি যখন খাবারটা খাইলা, তখন খাবার খাওয়া না খাও, তোমার ব্রেনের মধ্যে সেভ করা, ব্রেন আগে থেকে প্রিপেয়ার্ড হয়ে থাকবে। এবং এটা একটা খুব ইউজুয়াল একটা প্রসেস, তোমার বায়োলজিক্যাল ক্লকটার দরকার। কারণ দেখো জিনিসটা কতটা সুন্দর, যে তুমি 10টার দিকে খাবা, তোমার ব্রেন আগে থেকেই সেন্স করতে হয় যে 10টার দিকে খাবে, আমি হাইড্রোক্লোরিক অ্যাসিডটা তাড়াতাড়ি উৎপন্ন করে রাখি, এখানে জীবাণু টিবাণু আসতে পারে, এগুলোকে মাইরা ফেলতে হবে। অ্যান্ড তুমি কি করলা, এখানে তুমি তোমার এই বায়োলজিক্যাল ক্লকটাকে ধোকা দেওয়া শুরু করলা। অর্থাৎ ধরো আজকে তুমি 10টার দিকে খাইলা, অনেকদিন তুমি 10টার দিকে খাইতা, 2টার দিকে খাইতা, 8টার দিকে খাইতা। ধরো তুমি বাসায় থাকতা, SSCতে পড়তা, বাসায় থাকতা, আম্মু রান্না করে দিত, 10টার দিকে খাইতা, 2টার দিকে খাইতা, 8টার দিকে খাইতা, কোনো প্রবলেম হতো না। SSCর পরে HSCতে আসছো, মেসে উঠছো, এখন তো খাবারের ঠিক ঠিকানা নাই। এখন 10টার খাবার তুমি খাও 11টায়, কোনো দিন খাও 12টায়, কোনো দিন খাও বা 1টায়, এই 2টার খাবার কোনো দিন খাও 4টায়, কোনো দিন খাও 5টায়, 8টার খাবার কোনো দিন খাও 9টায়, কোনো দিন খাও 10টায়। অর্থাৎ তুমি এখন ইরেগুলার হয়ে গেছো। বাট দেখো, তোমার বায়োলজিক্যাল ক্লকটাও ওই এখন কনফিউজড হয়ে যাবে। ধরো তুমি নেক্সট ডেতে তুমি খাবার খাইবা হচ্ছে 11টায় কিংবা 12টায়, কিন্তু তোমার বায়োলজিক্যাল ক্লক
আগে থেকে সক্রিয় হয়ে 10টার দিকে হাইড্রোক্লোরিক অ্যাসিড উৎপন্ন করে রেখে দিছে, এখনও তুমি খাবার খাও নাই, অর্থাৎ খাবারে তুমি অনিয়ম করতেছো। তার মানে কি 11টা কিংবা 12টার দিকে, 11টা কিংবা 12টার দিকে যখন তুমি খাবারটা খাইতে যাবা, এর আগে হাইড্রোক্লোরিক অ্যাসিড 10টার দিকে উৎপন্ন হয়ে বসা রয়েছে। কিরে হাইড্রোক্লোরিক অ্যাসিড হিসাব তো বোকা, কিরে ভাই আমার খাবার কই, খাবার তো আসে না। তো এই হাইড্রোক্লোরিক অ্যাসিড এখন কি করবে? দেখো হাইড্রোক্লোরিক অ্যাসিড এমনি কিন্তু খুব বেশি অ্যাসিডিক। তো সেই বেশি অ্যাসিডিক সাবস্টেন্সটা যদি খাবারের উপর কাজ করে, তখন তোমার পাকস্থলীর উপর কাজ করার মতো অ্যাভেলেবল হাইড্রোক্লোরিক অ্যাসিড কম থাকে। ধরো এখানে খাবার আসলো 10টার দিকে, 10টার দিকে যদি খাবার আসে, তোমার এখানে যতটুকু হাইড্রোক্লোরিক অ্যাসিড উৎপন্ন হলো, বেশিরভাগ হাইড্রোক্লোরিক অ্যাসিডেই তোমার ওই খাবারের উপর কাজ করে ফেলবে, আর বাকি যেটা থাকবে সেটা আলটিমেটলি এই মিউকোসাল লেয়ারের মধ্যে গিয়ে প্রশমিত হয়ে যাবে। ঠিক আছে? কিন্তু তুমি ধরো 10টার দিকে তোমার খাবারের কথা ছিল, 10টার দিকে হাইড্রোক্লোরিক অ্যাসিড উৎপন্ন হয়ে বৈশাখ হয়েছে, তুমি 11টা 12টার দিকে খাইবা, অনিয়ম করতেছো খাবারের। ওই অ্যাসিডের বেশিরভাগ পোর্শন তো এখন খাবারের উপর কাজ করতে পারে নাই। ওই যে 10টা থেকে 11টার সময়ের মধ্যে অ্যাসিড তো আছে, কিন্তু সেই অ্যাসিড কার উপরে কাজ করবে? খাবার তো নাই। যখন খাবার নাই তখন অ্যাসিড কী করবে? আশেপাশে যে পাকস্থলীর যে মিউকোসাল লেয়ার আছে সেগুলোকে খুঁচাবে। দেখো এই মিউকোসাল লেয়ারের একটা সার্টেন অ্যামাউন্টের একটা ক্যাপাসিটি আছে, যেই পর্যন্ত সে ওই হাইড্রোক্লোরিক অ্যাসিডটাকে প্রশমিত করতে পারবে। আগে বেশিরভাগ হাইড্রোক্লোরিক অ্যাসিড অন্য জায়গায় ক্ষয় হয়ে যায়, তো যতটুকু এক্সট্রা থাকতো সেই এক্সট্রা অ্যামাউন্ট অফ হাইড্রোক্লোরিক অ্যাসিডকে এই মিউকোসাল লেয়ারটা প্রোটেক্ট করতে পারতো। বাট এখন তোমার এখানে খাবার আসে নাই, তোমার এখানে পুরো হাইড্রোক্লোরিক অ্যাসিড উৎপন্ন হয়ে রয়েছে। এই হাইড্রোক্লোরিক অ্যাসিড এখন কি করতে হবে? এই হাইড্রোক্লোরিক অ্যাসিড এখন কার উপর কাজ করবে? তোমার এই মিউকোসাল লেয়ারের উপর কাজ করে ফেলবে, এবং মিউকোসাল লেয়ারের ওই ক্যাপাসিটির বাইরে যখন চলে যাবে, যে সে আর প্রশমন করে পারতেছে না, তখন আস্তে আস্তে কী হবে? এই মিউকোসাল যে লেয়ার আছে, সেই মিউকোসাল লেয়ার আস্তে আস্তে ক্ষতিগ্রস্ত হইতে থাকবে। হয় মিউকোসাল লেয়ার ক্ষতিগ্রস্ত হইতে থাকলে কী হবে? ভাই মিউকোসাল লেয়ারটা হচ্ছে তোমার বডির একটা প্রোটেক্টিভ লেয়ার, বডির একটা প্রোটেক্টিভ লেয়ার। কেন প্রোটেক্টিভ লেয়ার? মিউকোসাল লেয়ার হচ্ছে তোমার বডির একটা প্রোটেক্টিভ লেয়ার। সো এই প্রোটেক্টিভ লেয়ারটা কী করে? তোমাকে কি থেকে বাঁচায়? যেন হাইড্রোক্লোরিক অ্যাসিডটা যেন কোনোভাবেই তোমার কোনো চামড়ার ক্ষত সৃষ্টি না করতে পারে, সেটা থেকে বাঁচায়। যখন এই প্রোটেক্টিভ লেয়ারটা বেরিয়ারটা ভেঙে যায়, তখন এই হাইড্রোক্লোরিক অ্যাসিডটা কী করে? আলটিমেটলি মিউকোসাল লেয়ার তো নাই, যেটাকে প্রোটেক্টিভ লেয়ার ছিল, সেই প্রোটেক্টিভ লেয়ার তো নাই। এখন সে কী করবে? পাকস্থলীর নর্মাল যেই লেয়ার আছে, সেই নর্মাল লেয়ারগুলোকে এখন সে ইনফ্লেমড করে ফেলবে, অ্যাটাক করে ফেলবে। অ্যাটাক করে আলটিমেটলি এই জায়গাগুলোতে ক্ষত সৃষ্টি করবে। অনেক সময় গ্যাস্ট্রিক আলসারের লাস্ট স্টেজে পেশেন্ট একেবারে মারা যায়। এই ক্ষেত্রে দেখা যায় যে এই যে এদিকে তোমার গ্যাস্ট্রিক পারফোরেশন হয়ে যায়। আলটিমেটলি কী হয়? এটার ভিতরে যে অ্যাসিড কন্টেন্ট আছে, এই পুরা পাকস্থলী ছিদ্র হয়ে যায়। আগেই বলছি এই অ্যাসিড কিন্তু খুব শক্তিশালী, লোহাকে গলায় ফেলতে পারে। তো তোমার পাকস্থলীকে তখন গলানোটা এত বেশি টাফ না, সে গলায় ফেলবে, ছিদ্র করে ফেলবে, বাইরে চলে আসতে পারে সব অ্যাসিড কন্টেন্ট, একেবারে মারা যায় বা খুব তীব্র ব্যথায়। অথবা এখানে ইনিশিয়ালি তো সে আর এটা এতটা ক্ষত করতে পারে, ইনিশিয়ালি সে হচ্ছে এইরকম ক্ষত সৃষ্টি করে রাখে। সো এই যে ক্ষত সৃষ্টি করে রাখে, সেটাকে বলা হয় গ্যাস্ট্রিক আলসার। এবং এটা ধারণা করা, শুরুর দিকে ধারণা করা হয়েছিল এই যে খাবারের অনিয়মের কারণে, বেশি ভাজা পোড়া খাবারের কারণে দেখা যায় খুব বেশি HCl রিলিজ হয়। সো সেই কারণে দেখা যায় যে অনেক সময় গ্যাস্ট্রিক আলসারটা সৃষ্টি হয়। বাট একজন বিজ্ঞানীর নামটা তোমাদের বই দেওয়া আছে, আমি একটু দেখেই বলি বিজ্ঞানীর নামটা কি, আমি ভুলে গেছি অ্যাকচুয়ালি। একজন বিজ্ঞানী, ওনার নামটা কি জানি, কই, বেরি মার্শাল মোস্ট প্রবাবলি, হ্যাঁ বেরি মার্শাল একটা এক্সপেরিমেন্টের মধ্যে উনি দেখতে পাইলেন যে একটা ব্যাকটেরিয়া, যেটার নাম হচ্ছে হেলিকোব্যাক্টার পাইলোরাই, সেই ব্যাকটেরিয়াটা কী করে? তোমার আলটিমেটলি এই যে প্রোটেক্টিভ লেয়ার আছে, সেই প্রোটেক্টিভ লেয়ারটার ক্ষতি করে। নর্মালি কী হয় দেখো, নর্মালি ধরো তুমি খাবারেরও অনিয়ম করতেছো না, খাবারেরও তোমার নিয়ম কানুন সব কিছু ঠিক আছে, খাবারের নিয়ম কানুনও সব কিছু তোমার ঠিক আছে। তো তোমার এইদিকে ধরো একটা প্রোটেক্টিভ লেয়ারটা আছে, প্রোটেক্টিভ লেয়ারটা ঠিক আছে তোমার, তাহলে খাবারে যদি অনিয়ম না করো তাহলে তো আর এটা হওয়ার কোনো কথা না। কিন্তু এই যে বেরি, নামটা কি জানি ওনার, বেরি মার্শাল, উনি খেয়াল করলেন যে অনেক পেশেন্ট আসতেছে যারা খাবারের অনিয়ম করে নাই, বেশি ভাজা পোড়া খায় নাই, বাট তারপরেও তাদের এই গ্যাস্ট্রিক আলসার ডিজিজটা ডেভেলপ করতেছে। অ্যান্ড উনি খুব চিন্তিত হয়ে গেলেন যে এটা কেন ডেভেলপ হইতেছে। তো উনি সাসপেক্ট করলেন যে নর্মালি মোস্ট অফ দ্য ব্যাকটেরিয়া
এই যে HCl আছে সেই HCl এর এখানে এসে ডেস্ট্রয় হয়ে যায়, একেবারে ডিরেক্টলি মারা যায়, এত তীব্র অ্যাসিডের সামনে বাঁচতে পারে না। উনি সাসপেক্ট করলেন একটা ব্যাকটেরিয়া যেটা নাম হচ্ছে হেলিকোব্যাক্টর পাইলোরাই। এই ব্যাকটেরিয়াটা একটা স্পেশাল ক্যাপাসিটি আছে। স্পেশাল ক্যাপাসিটি ইজ দ্যাট যে এইখানে যে ব্যাকটেরিয়াটা যেটা আছে সেই ব্যাকটেরিয়াটা, ধরো এটা হচ্ছে ব্যাকটেরিয়ার দেহ, এটা হচ্ছে ব্যাকটেরিয়ার দেহ। সেই ব্যাকটেরিয়াটার দেহের মধ্যে আমাদের এই যে পাকস্থলীতে যেরকম প্রোটেক্টিভ লেয়ার ছিল না, সেরকম প্রোটেক্টিভ লেয়ার আছে যেটা ক্ষার উৎপন্ন করতে পারে, যেটা ক্ষার উৎপন্ন করতে পারে। সো এই ব্যাকটেরিয়াটা এই অ্যাসিডের সংস্পর্শে আসার পরে ব্যাকটেরিয়াটা ধ্বংস হয় না। কেন ধ্বংস হয় না? কথা হচ্ছে এই যে এইখানে যে তোমার একটা প্রোটেক্টিভ লেয়ার আছে, সেই প্রোটেক্টিভ লেয়ার, মিউকোসাল লেয়ারের মতো একটা প্রোটেক্টিভ লেয়ার আছে যেটা এখানে ক্ষার উৎপন্ন করতে থাকে ইনস্ট্যান্টলি, কন্টিনিউয়াসলি এখানে ক্ষার উৎপন্ন করতে থাকে। সো এই যে কন্টিনিউয়াসলি যখন ক্ষার উৎপন্ন করতে থাকে, পেটের মধ্যে সেই ব্যাকটেরিয়া আসে, বাট ব্যাকটেরিয়া ধ্বংস হয় না HCl এর প্রভাবে। তখন সেই ব্যাকটেরিয়া কি করে, হেলিকোব্যাক্টর পাইলোরাই এই মিউকোসাল লেয়ারকে ইরিটেট করতে থাকে এবং মিউকোসাল লেয়ারকে আলটিমেটলি ডেস্ট্রয় করতে থাকে একটা টাইম। তো মিউকোসাল লেয়ারকে যখন সে ডেস্ট্রয় করতে থাকে তখন ঠিক আগের কন্ডিশনটাই সৃষ্টি হয়, এই যে মিউকোসাল লেয়ারকে ডেস্ট্রয় করতে থাকে এই ব্যাকটেরিয়াটা, তখন সে আবার আগের কন্ডিশন সৃষ্টি হয়, এখানে যে অ্যাসিড কন্টেন্ট গিয়ে এখানে ক্ষত সৃষ্টি করে গ্যাস্ট্রিক আলসার হয়। অ্যান্ড এই যে বেরি মার্শাল উনি মনে করতেছিলেন যে আচ্ছা এই হেলিকোব্যাক্টর পাইলোরাই ব্যাকটেরিয়াটা হচ্ছে তোমার, এই যে এই হেলিকোব্যাক্টর পাইলোরাই যে ব্যাকটেরিয়া, এই হেলিকোব্যাক্টর পাইলোরাই যে ব্যাকটেরিয়া, সেই ব্যাকটেরিয়াটাই হচ্ছে গ্যাস্ট্রিক আলসারের মেইন কজ। অ্যান্ড তখনকার সময়ের সমসাময়িক বিজ্ঞানীগণ কয়েক বছর আগে, মোস্ট প্রবলি 100 বছরও হবে না, 100 বছর হবে হয়তো বা 100-150 বছর হবে না, মোস্ট অফ দ্য সায়েন্টিস্ট তখন এটা বিলিভ করেন নাই। ওনারা বিলিভই করতে পারেন নাই যে গ্যাস্ট্রিক আলসারটা এই হেলিকোব্যাক্টর পাইলোরা দ্বারা হইতে পারে। অ্যান্ড বেরি মার্শাল কোনোভাবেই এই জিনিসটা বিশ্বাস করতে পারতেছিলেন না। একটা টাইমে উনি চিন্তা করলেন যে কি করা যায়। উনি নিজে তখন এই ব্যাকটেরিয়া মিশ্রিত পানি খায় ফেলেন। চিন্তা করে দেখো কতটা ডেডিকেশন, নিজের লাইফের রিস্ক নিছেন এখানে। ইভেন উনি নিজে খাইছেন, খাওয়ার পরে ওনার নিজের শরীরে গ্যাস্ট্রিক আলসার ডেভেলপ করছে। উনি এই গ্যাস্ট্রিক আলসার নিয়ে দেখাইছে যে এই যে দেখো আমি হেলিকোব্যাক্টর পাইলোরা খাইলাম, খাওয়ার পরে এই যে আমার গ্যাস্ট্রিক আলসার হয়েছে, আমি যেটা বলছিলাম সেটাই সঠিক। তারপরে এই জিনিসটা মাইনা নেওয়া হয়েছে এবং উনি পরবর্তীতে নোবেল প্রাইজ পাইছেন। সো এই হেলিকোব্যাক্টর পাইলোরাই যে ব্যাকটেরিয়া আছে, সেই ব্যাকটেরিয়াটা একটা মেইন কজ গ্যাস্ট্রিক আলসারের এখন প্রমাণিত হয়েছে। এবং এই এখন আমাদের ট্রিটমেন্ট প্ল্যান চেঞ্জ হয়ে গেছে। আমরা আগে যেরকমভাবে ট্রিটমেন্ট দিতাম গ্যাস্ট্রিক আলসারের, এখন গ্যাস্ট্রিক আলসারের যখন আমরা ট্রিটমেন্ট দিই তখন আমরা একটা অ্যান্টিবায়োটিক দিই। আমরা অ্যান্টিবায়োটিক দিই কেন? আমরা সেখানে অ্যান্টিবায়োটিক দিই কারণ এটা তো একটা ব্যাকটেরিয়াল কজ। সো আমরা অ্যান্টিবায়োটিক দিই যে অ্যান্টিবায়োটিকটা গিয়ে সেই ব্যাকটেরিয়াটাকে মারা ফেলবে। নর্মালি আগে এই গবেষণার আগে যখন তোমার গ্যাস্ট্রিক আলসারের তোমার চিকিৎসা করা হইতো তখন ওই অ্যান্টিবায়োটিকটা ইনক্লুডেড ছিল না এবং গ্যাস্ট্রিক আলসারটা খুব ইজিলি ভালো হইতো না, কারণ আমরা সেই কজটাই জানতাম না এক্স্যাক্টলি। এখন যখন আমরা সেই কজটা জানতে পারলাম, এখন কিন্তু গ্যাস্ট্রিক আলসার খুব ভালোভাবেই ট্রিট করা যায় যদি এটা ব্যাকটেরিয়াল কজ থেকে চলে আসে। কিছু আননোন কজ আছে, ইডিওপ্যাথিক কজ আছে, সেগুলো নিয়ে আলাদা ট্রিটমেন্ট প্ল্যান আছে, বাট ব্যাকটেরিয়াল কজটা হচ্ছে মোস্ট অফ দ্য টাইম ঘটে। সো সেই কারণে তখন এখানে আমরা তোমার এইগুলা ইউজ করি। ওকে, যাই হোক, এখানে পাকস্থলীতে খাবারটা আসলো, খাবারটা আসার পরে খাবারের মধ্যে যদি ব্যাকটেরিয়া ছিল সব কিছু এখানে ধ্বংস হয়ে গেল। সব কিছু ধ্বংস হয়ে যাওয়ার পরে এই যে গ্যাস্ট্রিক জুস উৎপন্ন হয়েছিল সেখানে শুধুমাত্র HCl থাকে না, সেখানে তোমার একটা এনজাইম থাকে, যে এনজাইমটা গ্যাস্ট্রিক জুসে একটা এনজাইম থাকে যেটা নাম হচ্ছে পেপসিনোজেন। তোমরা পেপসি খাইছো না? পেপসি, ধরো এরকম পেপসি, তুমি পেপসি খাইছো, সেই পেপসিটা গেল, সেই পেপসিটা পেপসিনোজেন হিসাবে আসে। সো পেপসিনোজেন হচ্ছে একটা নিষ্ক্রিয় এনজাইম, অর্থাৎ এটা একটা কাটার, এটা কি করে? প্রোটিনকে কাটে। এটা একটা কাটার। পেপসিনোজেন হচ্ছে একটা কাটার যেটা হচ্ছে একটা প্রোটিনকে কাটে। ধরো এটা হচ্ছে পেপসিনোজেন, এটা হচ্ছে পেপসিনোজেন। বাট এই পেপসিনোজেনটা কাজ করতে পারে না এক্স্যাক্টলি। এটা হচ্ছে পেপসিন এক্স্যাক্টলি, কিন্তু পেটের মধ্যে গ্যাস্ট্রিক জুসের মধ্যে ইনিশিয়াল যেই এনজাইমটা থাকে সেটা হচ্ছে পেপসিনোজেন, যেটার দাঁতগুলো অ্যাকচুয়ালি বন্ধ থাকে।
কাজ করতে পারে না, এটার মধ্যে একটা ট্র্যাপ থাকে। ট্র্যাপ থাকে গ্যাস্ট্রিক জুস। অ্যান্ড এইখানে তুমি যে HCl-টা যেটা দেখতে পারতেছো, যে HCl, সে HCl কি করে, এই যে নিষ্ক্রিয় যে পেপসিনোজেন আছে, এই নিষ্ক্রিয় পেপসিনোজেনের এই যে কাটারের মুখের যে প্রান্তটা সেটাকে সরায় ফেলে HCl, অ্যান্ড সরায় ফেলে এখানে নিষ্ক্রিয় পেপসিনোজেনকে সক্রিয় পেপসিনে কনভার্ট করে। অ্যান্ড সক্রিয় পেপসিনে যখন কনভার্ট করে তখন এই সক্রিয় পেপসিন এক্স্যাক্টলি কাকে কাটতে পারে জানো? প্রোটিনকে কাটতে পারে। তো ধরো এই যে অ্যামাইনো অ্যাসিড, অনেকগুলো অ্যামাইনো অ্যাসিড, সেই অ্যামাইনো অ্যাসিড অনেকগুলো অ্যামাইনো অ্যাসিড এরকমভাবে সংযুক্ত আছে, সেই অ্যামাইনো অ্যাসিডগুলোকে কী করতে পারে? কাটতে পারে। এবং এই যে পেপসিন, সেই পেপসিন যখন অ্যামাইনো অ্যাসিডকে কাটে, প্রোটিনকে কাটতে পারে। প্রোটিনকে যখন সেই পেপসিন কাটে, তখন কি করে তোমার দেখো প্রোটিন কিসের মাধ্যমে গঠিত হয়েছিল? প্রথমে অ্যামাইনো অ্যাসিড ছিল, সেই অ্যামাইনো অ্যাসিড আস্তে আস্তে মিলতে কি হয়েছিল? তোমার পলিপেপটাইড হয়েছিল, তাই না? পলিপেপটাইডের পরে আস্তে আস্তে গিয়ে প্রোটিন হয়েছিল, মনে আছে কিনা? সো প্রোটিনকে যখন এটার উপর যখন পেপসিন কাজ করে, সো সেই পেপসিন কি করে? এই প্রোটিনকে পলিপেপটাইডে কনভার্ট করে। কনসেপ্টটা কিন্তু খুব ইজি। আমাদের কাজ হচ্ছে, আমাদের টার্গেট হচ্ছে আস্তে আস্তে সেটাকে ভেঙে ফেলা। ভাই আমরা ভাঙতাছি। তোমার কাছে অ্যামাইনো অ্যাসিড ছিল, ভাই একটা অ্যামাইনো অ্যাসিড, দুইটা অ্যামাইনো অ্যাসিড কানেক্ট করলে ডাইপেপটাইড, তিনটাকে কানেক্ট করলে ট্রাইপেপটাইড, চারটাকে কানেক্ট করলে টেট্রাপেপটাইড, এর বেশি কানেক্ট করলে 50টা পর্যন্ত, তাহলে ভাই পলিপেপটাইড। পলিপেপটাইডের পরে 50টা 100টা পার হয়ে গেলে সেটা হচ্ছে প্রোটিন। তো তুমি প্রোটিনকে ভাই ইনিশিয়ালি পলিপেপটাইডে কনভার্ট করবা, তারপরে আস্তে আস্তে তুমি অ্যামাইনো অ্যাসিডের দিকে আসবা, তারপরে না তুমি সেই অ্যামাইনো অ্যাসিডটাকে আস্তে আস্তে সেই গ্লুকোজের দিকে নিয়ে যাবা, পরবর্তী কাহিনী। সো এখন আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে যে এখানে তুমি আসো যে পাকস্থলীতে তাহলে খাদ্যটা এরকমভাবে পরিপাক হয়ে গেল। আচ্ছা, পাকস্থলীর পরে কোন জায়গায় আসবে এক্স্যাক্টলি? দেখো পাকস্থলীর পরে খাদ্যটা চলে আসবে অন্ত্রে, এবং অন্ত্র হচ্ছে দুই ধরনের অন্ত্র আছে, একটা হচ্ছে ক্ষুদ্রান্ত এবং বৃহদান্ত্র। সেম টিউব আর কি, সেম টিউব। ব্যাপারটা হচ্ছে টিউব। জাস্ট ধরো এই যে এখানে আসলো, এই যে একটা টিউব আসলো, এটাকে বলা হচ্ছে তোমার এরকমভাবে অনেক ধরনের পেঁচানো, এরকমভাবে অনেক ধরনের পেঁচানো, এরকমভাবে। এটাকে বলা হয় ক্ষুদ্রান্ত। এটা কি বলা হয়? ক্ষুদ্রান্ত। সো এই ক্ষুদ্রান্ত এসে কি করে, তোমার আরেকটা মোটা টিউব, যেটাকে বলা হয় বৃহদান্ত্র, একটা মোটা টিউব, সেই মোটা টিউবের মধ্যে তোমার এরকমভাবে কানেক্টেড হয়ে যায়, যেটাকে বলা হয় বৃহদান্ত্র। এটাকে কি বলা হয়? বৃহদান্ত্র। একটা মোটা টিউব, আগেরটা থেকে একটা মোটা টিউব, বলা হয় বৃহদান্ত্র। বৃহদান্ত্র এরকমভাবে কানেক্টেড হয়ে যায়। এখন দেখো তাহলে এই যে এখানে যখন তোমার আলটিমেটলি এই যে এটা যখন আস্তে আস্তে যখন এই যে এখান থেকে পাকস্থলী থেকে যখন এই ক্ষুদ্রান্তে আসলো, ক্ষুদ্রান্তের এই জায়গাটাতে থাকে হচ্ছে তোমার ডিওডেনাম। ক্ষুদ্রান্তের এটাকে বলা হয় ডিওডেনাম, তারপরের পোর্শনটাকে বলা হয় জেজুনাম, তারপরের পোর্শনটাকে বলা হয় ইলিয়াম। আর এখানে যে বৃহদন্ত্র আছে, সেই বৃহদন্ত্রেরও তিনটা পার্ট আছে। একটা হচ্ছে এই যে এটা হচ্ছে সিকাম, এতটুকু হচ্ছে সিকাম। সিকামের এই জায়গাটা অ্যাপেন্ডিক্স আছে। এই যে অ্যাপেন্ডিসাইটিসিস অনেক সময় হয় না, কারো পেট ব্যথায় অনেকের অপারেশনটা হয়তো বা করা আছে, অ্যাপেন্ডিসাইটিসিস অপারেশন। এই যে অ্যাপেন্ডিসাইটিস হচ্ছে এই যে বৃহদন্ত্রের এদিকে এই যে এরকমভাবে ছোটো একটা পাউচ এরকমভাবে লেগে থাকে, এটা হচ্ছে অ্যাপেন্ডিক্স। সো এইটা হচ্ছে তোমার সিকাম। দেন এই বাকিটাকে বলা হয় কোলন। দেন কোলনটা নিচের দিকে আসার পরে এই তোমার এরকম একটা মলাধার হয়ে গেছে, যেটাকে বলা হয় মলাশয়, যেটা দিয়ে মল তোমার বের হয়, মানে মলটা সাময়িকভাবে জমা থাকে এই জায়গাটাতে। তো দেখো খাবারটা যখন এইখান থেকে আলটিমেটলি ডিওডেনামে আসলো, তখন ডিওডেনামে তোমার কিছু স্পেশাল এনজাইমের দরকার পড়লো, যে এনজাইমগুলো দিয়ে আমাদের বাকি যে প্রোটিন কিংবা লিপিড কিন্তু এখনও পরিপাক হয় না, সেই লিপিডগুলোকে পরিপাক করতে পারে।
সেটার জন্য কি হয়, আমি যদি তোমাকে একেবারে ওভারভিউটা দেখাই তাহলে ওভারভিউটা হবে ঠিক এরকম। ওভারভিউটা হবে ঠিক এরকম, দেখো যে এটা ধরো একজন মানুষ, এটা ধরো একজন মানুষ, এটা হচ্ছে ধরো তার নেক, এটা হচ্ছে তার শোল্ডার। ওকে, তো ধরো এটা হচ্ছে তার, এটা হচ্ছে কি আসলো, খাদ্যনালী আসলো। খাদ্যনালী আসার পরে এই জায়গাটাতে আসা হচ্ছে তোমার পাকস্থলী এলো। পাকস্থলী হওয়ার পরে তোমার এই জায়গাটাতে তোমার আলটিমেটলি ডিওডেনাম হলো। ঠিক আছে, অ্যাকচুয়ালি এইদিকে একটা পর্দা আছে, যে পর্দাটাকে বলা হয় মধ্যচ্ছদা। যে পর্দাটাকে কি বলা হয়, মধ্যচ্ছদা। পর্দাটাকে বলা হয় মধ্যচ্ছদা। আচ্ছা, সো এই মধ্যচ্ছদার নিচে এই জায়গাটাতে আছে হচ্ছে তোমার লিভার বা যকৃত। সো এই লিভার বা যকৃত কি ভাই, লিভার বা যকৃত হচ্ছে একটা পরিপাক গ্রন্থি, যে লালা গ্রন্থি ছিল না সেরকম টাইপের গ্রন্থি। সো এই যে যে গ্রন্থিটা আছে সেই লিভার আবার 4টা খণ্ডে বিভক্ত। দেখো এটা 4টা খণ্ডে বিভক্ত, সামনের দিক থেকে যদি 2টা খণ্ড দেখা যায়, একটা হচ্ছে এই যে এইখানের, এটা হচ্ছে লিভার, আমরা যেটাকে কলিজা বলি এক্স্যাক্টলি, এই কলিজা হচ্ছে সেই লিভার বা যকৃত। তো এই যে এটা হচ্ছে তোমার রাইট সাইড, এটা হচ্ছে রাইট লোব, এটা হচ্ছে ডান খণ্ড, এটা হচ্ছে রাইট লোব, আর এটা হচ্ছে লেফট লোব, বাম খণ্ড, লেফট লোব। সো এই রাইট লোব অ্যান্ড লেফট লোব থেকে কি হয়, আলটিমেটলি তোমার 2টা নালি বের হয়। এটা হচ্ছে রাইট সিস্টিক ডাক্ট, লেফট সিস্টিক ডাক্ট মিলিত হয়ে কমন সিস্টিক ডাক্ট ফর্ম করে। তোমার কোনো কিছু মনে রাখার দরকার নাই। অ্যাকচুয়ালি এইখানে নালিটা মিলিত হয়ে সামনের দিকে আসে। আসার পরে কি হয়, এখান থেকে ছোটো নালি বের হয়ে যায়, যেখান দিয়ে এখানে হচ্ছে একটা গল ব্লাডার থাকে, দেন এখান দিয়ে আবার সেই নালিটা কন্টিনিউ করে। এখন ভাই এটা কি এক্স্যাক্টলি, দেখো এখান দিয়ে একটা নালি আসলো, দেন এখান থেকে একটা নালি আসলো, মিলিত হইলো, মিলিত হওয়ার পরে এখান দিয়ে এটা থেকে একটা গল ব্লাডার সৃষ্টি হইলো, সেটা থেকে এখান দিয়ে এভাবে আসলো একটা নালি। সেই নালিটা কী করলো, এখানে যে ডিউডেনাম আছে সেই ডিউডেনামের পিছন দিক দিয়ে গিয়ে এই যে সামনের দিক দিয়ে আসলো। কি করে সেটা আমি পরে দেখাইতেছি, আগে অ্যানাটমিটা বুঝো। আর কি হয়, এখানে এই যে যে ডিওডেনাম অর্থাৎ সি আকৃতির যে কার্ভটা দেখতেছো সেটা হচ্ছে ডিওডেনাম। এই যে সি আকৃতির কার্ভটাতে একটা তোমার অগ্নাশয় থাকে, এই যে এরকম টাইপের একটা অঙ্গ অগ্নাশয়। সেই অগ্নাশয়েরও এখানে মাঝখানে এরকম একটা নালী থাকে। সো এই অগ্নাশয়ের মাঝখানের নালীর সাথে কি করে, এই যে এইখানের যেই নালীটা গেল, যকৃত থেকে যে নালীটা গেল সেই নালীটা একসাথে মিলিত হয়ে তারা কি করে, আলটিমেটলি একটা কমন নালী হিসাবে এই ডিউডেনামে উন্মুক্ত হয়। আশা করি বুঝাইতে পারছি, কি কাহিনীটা হয়। না বুঝে থাকো, আরো ভালোভাবে বুঝাই দেখো। ধরো এদিকে হচ্ছে যকৃত, এদিকে হচ্ছে সি আকৃতির কার্ভ, এদিকে হচ্ছে তোমার পাকস্থলীর পরে এরকম ভাবে সি আকৃতির কার্ভ। এদিকে হচ্ছে তোমার যকৃত, রাইট লোব, লেফট লোব, এখান থেকে বের হইলো হচ্ছে, আর এখানে হচ্ছে তোমার কি আছে, এখানে হচ্ছে তোমার আছে অগ্নাশয়। আচ্ছা, অগ্নাশয়। আচ্ছা, এখান থেকে কি হলো তোমার, এখান থেকে কি হলো, একটা নালী আসলো, দেন 2টা নালী আসলো, রাইট হেপাটিক ডাক্ট, লেফট হেপাটিক ডাক্ট, কমন হেপাটিক ডাক্ট ফর্ম করলো। এখান থেকে একটা সিস্টিক ডাক্ট আছে যেখান থেকে গল ব্লাডার সৃষ্টি হলো, গল ব্লাডার, দেন কমন বাইল ডাক্ট, সেই কমন বাইল ডাক্ট আলটিমেটলি এদিক দিয়ে আসলো। আসার পরে ডিউডেনামের পিছন দিয়ে গেল, তারা ডিউডেনামের পিছন দিয়ে, এই যে দেখো ডিউডেনামের এটা একটা টিউব না, এই টিউবের পিছন দিয়ে আসলাম আমি। তো ডিউডেনামের পিছন দিয়ে তারা আসে, ডিউডেনামের পিছন দিয়ে আসার পরে ডিউডেনামের পিছন দিয়ে ওই দিক দিয়ে আসে, ডিউডেনামের পিছন দিয়ে ওই দিক দিয়ে আসে, ডিউডেনামের পিছন দিয়ে ওই দিক দিয়ে আসে,
ওই দিক দিয়ে আসার পরে এদের ঢুকে ঢুকে আর এই যে অগ্নাশয় আছে সেই অগ্নাশয় আলটিমেটলি অগ্নাশয় একটা নালী থাকে যেটাকে বলা হয় উইটসাং ডাক্ট। তোমাদের যদি মনে রাখার দরকার নেই, এখানে একটা উইটসাং ডাক্ট থাকে। উইটসাং ডাক্ট এখানে আসে, উইটসাং ডাক্ট বা উইটসাং নালী সেটা এখানে আসে। এই যে এখানে হ্যাপাটোপ্যানক্রিয়াটিক ডাক্টের মাধ্যমে এই যে এই নালীটা আর এই নালীটা দুটা নালী মিলিত হয়ে যায়, মিলিত হয়ে একটা কমন নালী ফর্ম করে। এখন আরও একটা কমন নালীটা হচ্ছে এটা, এই যে এটা আর এটা মিলিত হয়ে কমন নালী ফর্ম করে, যেটা এখানে যে ডিউডেনাম আছে ডিউডেনামের এম্পুল অফ বাটার দিয়ে এখানে ছিদ্রটা দিয়ে এখানে হচ্ছে তোমার উন্মুক্ত হয়। এখন এই অ্যানাটমিটা কেন আমি বুঝাইলাম সেটা হচ্ছে যে খাবারটা যখন ক্ষুদ্রান্তে আসবে তখন ক্ষুদ্রান্তে কোন ধরনের পরিপাক হবে সেটা ডিপেন্ড করবে যে সেইখানের ক্ষুদ্রান্তে এই হ্যাপাটোপ্যানক্রিয়াটিক ডাক্টের মাধ্যমে কি কি সাবস্টেন্স আসতেছে। দেখো এখানে যে অগ্নাশয় আছে সেই অগ্নাশয় আছে একটা মিক্সড গ্ল্যান্ড। মিক্সড গ্ল্যান্ড এটা বহিঃকরা এবং অন্তঃকরা গ্রন্থি দুইটা হিসেবে কাজ করে। এত কিছু এখন বুঝবা না, জাস্ট এতটুকু বলি যে এটা হরমোনও উৎপন্ন করে আবার এনজাইমও উৎপন্ন করে। এখন খাবার পরিপাকের জন্য এটা কোন কোন ধরনের এনজাইম উৎপন্ন করে সেটা বলি। সেটা হচ্ছে 3 ধরনেরই এনজাইম উৎপন্ন করে, যে সমস্ত এনজাইম প্রোটিনকেও ভাঙতে পারে, কার্বোহাইড্রেটকেও ভাঙতে পারে, লিপিডকেও ভাঙতে পারে। কার্বোহাইড্রেটকে যে সমস্ত এনজাইম ভাঙতে পারে সেই সমস্ত এনজাইমকে বলা হয় অ্যামাইলেস। প্রোটিনকে যে সমস্ত এনজাইম ভাঙতে পারে সেইগুলোকে বলা হয় তোমার প্রোটিয়েজ, ঠিক আছে, বা প্রোটিয়েলেস, বা আর যদি লিপিডকে যে সমস্ত ভাঙতে পারে সেগুলোকে বলা হয় লাইপেজ। তো এই যে অ্যামাইলেস, প্রোটিয়েজ কিংবা লাইপেজ এই 3 ধরনের এনজাইমেই এই যে তোমার প্যানক্রিয়াস আছে সেই প্যানক্রিয়াসের মধ্যে থাকে, এবং এই প্যানক্রিয়াসের এই যে ছোটো ছোটো নালীগুলো এখান থেকে কানেক্টেড হয়। তো আলটিমেটলি এদের মধ্যে যে সমস্ত তোমার অ্যামাইলেস, প্রোটিয়েজ এবং লাইপেজ উৎপন্ন হয় সেই সমস্ত লাইপেজ এই যে প্যানক্রিয়াটিক ডাক্ট বা ডাক্ট অফ উইটসাং দিয়ে ইনিশিয়ালি আসে, তারপরে এই যে হ্যাপাটোপ্যানক্রিয়াটিক ডাক্ট দিয়ে আলটিমেটলি ডিউডেনামে ড্রেন করে। সো অন দ্য মিন টাইম আমার এখানে যে খাবারটা আছে সেই খাবারটা এসে কোন জায়গায় পৌঁছাইলো ভাইয়া? খাবারটা এসে পৌঁছাইলো হচ্ছে এই জায়গাটাতে, এবং এই জায়গাটাতে যখন খাবারটা পৌঁছাইলো তখন কি করে আলটিমেটলি এই যে অ্যামাইলেজ আছে, এই যে প্রোটিয়েজ আছে, এই যে লাইপেজ আছে, তারা কি করে কার্বোহাইড্রেটকে ভাঙে, তারপরে প্রোটিনকে ভাঙে, লাইপেজকে ভাঙে। কার্বোহাইড্রেটকে কীভাবে ভাঙে ভাই? এই যে কার্বোহাইড্রেট তো গ্লুকোজের পরিমাণ এটা তো অনেক ছোটো 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 হয়ে আসে, এটার উপর কাজ করে। অর্থাৎ কিসের উপর কাজ করে? কার্বোহাইড্রেটের উপর কাজ করে। কার্বোহাইড্রেটের উপর কাজ করার পরে সে কিসে কনভার্ট করে? দেখো কার্বোহাইড্রেটের উপর কাজ করার পরে সে কার্বোহাইড্রেট ভেঙে যায়। কার্বোহাইড্রেটের উপর কাজ করার পরে সে কার্বোহাইড্রেট ভেঙে যায়। কার্বোহাইড্রেট কিসের প্রভাবে ভেঙে যায়? অ্যামাইলেজের প্রভাবে ভেঙে যায়। অ্যামাইলেজের প্রভাবে ভেঙে যায়, বা কার্বোহাইড্রেট ভাঙলে কী হবে? দিন শেষে গ্লুকোজ হবে। এটাকে ভাঙতে ভাঙতে আলটিমেটলি গ্লুকোজ পাবো। আচ্ছা, তারপরে প্রোটিনকে কি হয়? প্রোটিন কি হয়েছিল? পলিপেপটাইড হয়েছিল না? সেই প্রোটিনকে প্রোটিয়াস ভাঙে কি করে? অ্যামাইনো অ্যাসিডে কনভার্ট করে। আচ্ছা, লিপিডের উপর লাইপেজ কাজ করে কি করে? লিপিডের উপর লাইপেজ কাজ করে তোমার লিপিড কি দ্বারা ফর্ম হয়েছিল? গ্লিসারল প্লাস ফ্যাটি অ্যাসিড। শুরুর দিকে পড়া আছে না এই দুটা জিনিস যে তৈরি হয়েছিল, সো এই দুটা জিনিস গ্লিসারল প্লাস ফ্যাটি অ্যাসিডে কনভার্ট করে। সো দেখো, তার মানে এই যে আমাদের যে ভাঙাটা বা এই যে আমাদের যে খাদ্যের যে পরিপাকটা, সেই খাদ্যের পরিপাকের পুরাটা পর্শনেই এই ফাইনাল পর্শনই কিন্তু এই ক্ষুদ্রান্তের মধ্যে হয়ে গেছে। এবং তারপরে কি হয়? এই ক্ষুদ্রান্তের মধ্যে এই সমস্ত যেই বেসিক স্ট্রাকচারের যে খাবার লাইক গ্লুকোজ, দেন অ্যামাইনো অ্যাসিড কিংবা এই যে ফ্যাটি অ্যাসিড, সেই ফ্যাটি অ্যাসিডের তোমার আলটিমেটলি শোষণটা শুরু হয় বা গ্লিসারলের শোষণটা শুরু হয়। এখানে আরেকটা কথা বলি ভাই, এই নালীটা কেন আসতেছিল? এই নালীটা আসে একটা কাজ ছিল, সেখানে যে যকৃত আছে সেই যকৃত হচ্ছে পিত্ত লবণ উৎপন্ন করে দেয়। তো পিত্ত লবণ হচ্ছে একটা সাবান জাতীয় পদার্থ। পিত্ত লবণ হচ্ছে একটা ডিটারজেন্ট। আমরা নর্মালি যে ডিটারজেন্টটা ইউজ করি সেম টাইপের মোটামুটি স্ট্রাকচার, ঠিক আছে, সেম টাইপের মোটামুটি স্ট্রাকচার। এখানে পিত্ত লবণ কী করে? এই যে এইখানে যে নালীটা তুমি দেখতেছো, পিত্ত লবণ কী করে? এই যে এখানে যে নালীটা তুমি দেখতেছো এই নালীটার মধ্য দিয়ে এখান দিয়ে আসে। এখান দিয়ে আসার পরে এই নালীটার মধ্যে দিয়ে এখান দিয়ে আসার পরে হ্যাপাটোপ্যানক্রিয়াটিক ডাক্টের মধ্যে দিয়ে এইখানে তোমার ডিউডেনামে চলে আসে। এটার দরকারটা কি ভাইয়া? দেখো, লিপিডের অণুগুলোকে ভাঙার জন্য শুধুমাত্র লাইপেজ এনজাইম যথেষ্ট না। লাইপেজ এনজাইম লিপিডের অণুগুলোকে ভাঙতে পারে না। তোমরা একটা জিনিস দেখছো কি না, ধরো গরুর মাংস দিয়ে ভাত খাইছো, খাওয়ার পরে হাতটা খুব বেশি তেল চিটে, এই অবস্থায় তুমি গিয়ে হাতটাকে সাবান দিয়ে ধুইছো বা ডিটারজেন্ট দিয়ে ধুইছো, হাতটা খুব পরিষ্কার হয়ে গেছে।
এখানে কি কাহিনীটা ঘটলো, এখানে এক্স্যাক্টলি তোমার এই হাতে যে চর্বির কণাগুলো যেগুলো লেগেছিল বা তেলের বা স্নেহের যে কণাগুলো লেগেছিল সেগুলা সাবান অ্যাকচুয়ালি ভেঙে দিছে। সো তোমার এই যে যকৃত সেটা সেম টাইপের একটা সাবান উৎপন্ন করে, একটা ডিটারজেন্ট উৎপন্ন করে, যেটাকে আমরা বলতেছি পিত্ত লবণ, ঠিক আছে। সো এই পিত্ত লবণ কী করে আলটিমেটলি এখান দিয়ে আসে, এখান দিয়ে আসার পরে এখানে ঢোকার পরে এখানে যে চর্বির যে কণাগুলো আছে সেই চর্বির কণাগুলোকে ঠিক তোমার হাতের কণাগুলোকে যেরকম হাতের চর্বিটাকে যেরকম ভেঙে দিয়েছিল সাবান, ঠিক এরকমভাবে ভেঙে দেয় এবং এই প্রক্রিয়াটাকে বলা হয় ইমালসিফিকেশন। সো ইমালসিফিকেশন প্রক্রিয়া এইভাবে যেই চর্বির কণাগুলো আছে সেই চর্বির কণাগুলো তোমার ছোটো ছোটো ক্ষুদ্র ক্ষুদ্র কণায় বিভক্ত হয় এবং আলটিমেটলি তারপরে লিপিড লাইপেজ এনজাইম কাজ করে গ্লিসারল এবং ফ্যাটি অ্যাসিডে কনভার্ট করে। তাহলে দেখো আমাদের এখন বেসিক স্ট্রাকচারগুলো আমরা পাই গেছি, গ্লুকোজ পাইছি, অ্যামাইনো অ্যাসিড পাইছি, ফ্যাটি অ্যাসিড পাইছি, সেগুলোকে এখন সামহাও শোষণ করে আমার টার্গেট কী ছিল প্রতিটা কোষে কোষে পৌঁছানো। এখন প্রতিটা কোষে কোষে কীভাবে পৌঁছাবো। তো দেখো তাহলে এইখানের যে আমি জায়গাটা আমি পাইলাম, এখানে যে আমি জায়গাটা পাইছি সেই জায়গাটাতে তুমি একটু ভালোভাবে চিন্তা করে দেখো, এখানে যে জায়গাটা পাইছি সেই জায়গাটাতে এখন আমার কী কী আছে, বেসিক স্ট্রাকচারগুলো আছে, আমার বেসিক স্ট্রাকচারগুলো আছে। ভাই আমার এখানে অনেক গ্লুকোজ আছে, অনেক অ্যামাইনো অ্যাসিড আছে, দেন অনেক তোমার গ্লিসারল আছে, দেন ফ্যাটি অ্যাসিড আছে। এগুলাকে আমার কী করতে হবে এখন, শোষণ করতে হবে। কেন? কারণ আমাকে তো এই জিনিসগুলো তো সামহাউ ট্রান্সপোর্ট করে বডির সম্পূর্ণ প্রত্যেকটা কোষে কোষে পাঠাইতে হবে যে ভাই আমার কাছে গ্লুকোজ আছে, নাও, তোমার তো শক্তি লাগবে, নাও গ্লুকোজ নাও, ঠিক আছে। আর ফ্যাটি অ্যাসিডটাকে গ্লুকোজে কনভার্ট করতে হবে, সেই কনভার্সনটা করে কি আমি দেখাইতেছি। এটার জন্য কি ঘটে এখানে, এটার জন্য এক্স্যাক্টলি এই যে ক্ষুদ্রান্তের প্রাচীরটাকে যেরকম তুমি স্মুথ দেখতেছো, এই প্রাচীরটা এরকম এক্স্যাক্টলি স্মুথ না, এটার মধ্যে এরকম আঙুলের মতো প্রক্ষেপিত অংশ আছে। এর মধ্যে কি আছে, এরকম আঙুলের মতো প্রক্ষেপিত অংশ আছে, যেগুলোকে বলা হয় ভিলাই। আমি যদি একটু বড় করে দেখাই সেই ভিলাইটাকে, তাহলে বড় করে দেখাইলে সেই ভিলাইটা হবে ঠিক এরকম। ধরো এটা হচ্ছে সেই ভিলাই, ধরো এটা হচ্ছে সেই আমাদের এই ক্ষুদ্রান্তের এটা ওয়াল, এই ক্ষুদ্রান্তের একটা ওয়াল, আর এটা হচ্ছে একটা ভিলাস। একটা যদি থাকে তাহলে সেটাকে বলা হয় ভিলাস। এই ভিলাসের মধ্য দিয়ে কী হয়েছে কাহিনী, দেখো ভিলাসের মধ্য দিয়ে কী হয়েছে কাহিনী, ভিলাসের মধ্য দিয়ে তোমার এই যে আলটিমেটলি রক্তনালী ঢুকছে, এই যে দিক দিয়ে রক্তনালী ঢুকছে, রক্তনালী ঢুকে এই দিক দিয়ে তোমার। দেখো আমি তোমাকে একটা কথা বলিনি, দেখো তোমার একটা উপাদানকে তুমি বডির ভিতরে ঢুকানোর পরে এটাকে যে কোনো জায়গায় ট্রান্সপোর্ট করতে হয়। অর্থাৎ তুমি যে গ্লুকোজটা খাইতেছো ভাই, এটা তো পেটে আছে, এই পেট থেকে সেটা তো হাতে আনতে হবে, হাতের যে কোনো একটা কোষে তো আনতে হবে, সেটা তুমি কীভাবে আনবা, ট্রান্সপোর্ট করে আনতে হবে। অ্যান্ড বডির ট্রান্সপোর্টেশন সিস্টেমটাই হচ্ছে ব্লাড, রক্ত সম্পদতন্ত্র, তোমরা পরিবহন তন্ত্র তোমরা ষষ্ঠ অধ্যায়ে পড়বা। এটা হচ্ছে ব্লাড। এই ব্লাড কী করে এক্স্যাক্টলি, তুমি যে অক্সিজেনটা ভিতরে নিছো যেটা ফুসফুসে গেছে, সেই ফুসফুস থেকে সেই অক্সিজেনটাকে সামহাও তোমার বডির প্রত্যেকটা সেলে পৌঁছায় দেওয়া হচ্ছে ব্লাডের কাজ। ঠিক এরকম এখানে যে গ্লুকোজটা আসছে ভাই, এই গ্লুকোজটা তো তোমার প্রত্যেকটা সেলে পৌঁছাইতে হবে, সেটা পৌঁছানোর কাজটা কি ব্লাডের। সো এই ব্লাড কী করে বা এই রক্ত কী করে তোমার আলটিমেটলি এখানে দেখো, এখানে ভিলাসের মাঝখানে আবার এরকমভাবে অন্য একটা নালী আছে যেটাকে বলা হয় লেকটিয়াল নালী। সো এখানে তোমার অনেক এরকম ভিলাস আছে, অনেক ভিলাস আছে এবং এই জায়গাটাতে তোমার সবগুলা বেসিক স্ট্রাকচার আছে। বেসিক স্ট্রাকচারগুলো কী কী, তোমার অ্যামাইনো অ্যাসিড আছে, গ্লুকোজ আছে, তোমার কি আছে অ্যামাইনো অ্যাসিড আছে, তোমার অ্যামাইনো অ্যাসিড আছে, দেন তোমার গ্লুকোজ আছে, দেন তোমার গ্লিসারল আছে, ঠিক আছে, গ্লিসারল আছে, দেন ফ্যাটি অ্যাসিড আছে, এই বিভিন্ন টাইপের সাবস্টেন্স আছে। অ্যান্ড এখান থেকে কী হয় আলটিমেটলি তোমার যে গ্লুকোজ অ্যামাইনো অ্যাসিড আছে তারা কি করে, এই যে তোমার যে রক্তনালী আছে সেই রক্তনালীতে শোষিত হয়। আর গ্লিসারল এবং ফ্যাটি অ্যাসিড যেটা আছে, এই যে মাঝখানের যে আরেকটা নালী আছে, যে সবুজ নালীটা দেখতেছো লেকটিয়াল, সেই লেকটিয়ালে মিলিত হয়, লেকটিয়ালের ভিতর ঢুকে পড়ে। দেখো অ্যামাইনো অ্যাসিড আর গ্লুকোজ কী করে, এখানে রক্তনালীটার ভিতর, এখানে যে রক্তনালীটা যেটা দেখতে পাচ্ছ সেই রক্তনালীটার ভিতর ঢুকে পড়ে। আর এখানে যে গ্লিসারল আর ফ্যাটি অ্যাসিড আছে, সেই গ্লিসারল আর ফ্যাটি অ্যাসিড কী করে, এখানে তোমার যে মাঝখানের অন্য আরেকটা নালী আছে, আরেকটা ট্রান্সপোর্ট সিস্টেম আছে আমাদের বডিতে, সেটা হচ্ছে তোমার লসিকাতন্ত্র। এরকম নল থাকে, ঠিক আছে, রক্তনালীগুলো যেরকম দেখা যায় ওগুলো খুব সচরাচর দেখা যায় না, খুব বড় ক্ষেত্রে গেলে আমাদের বডির কাটার পরে দেখা যায়। সো এইখানে এক্স্যাক্টলি এরকম যে ছোট নালীটা আছে সেটা হচ্ছে লসিকাতন্ত্র। সো এই লসিকাতন্ত্রে তোমার আলটিমেটলি অনেক সময় এইগুলোকে লেকটিয়াল বলা হয়। তো এই জায়গাটা দিয়ে ঢুকে হচ্ছে তোমার গ্লিসারল এবং ফ্যাটি অ্যাসিড। ঢোকার পরে তারা আলটিমেটলি ফেট কি, আলটিমেট ফেট হচ্ছে দেখো এখান থেকে ধরো এই যে একটা তোমার বের হলো, এটাকে আমি নীল কালার দিই, এটা যেহেতু শিরা হবে, এটা শিরা হবে, তোমরা এখন শিরার কনসেপ্ট বুঝবে না, তারপরে আমি বেসিক কনসেপ্টটা বুঝায় রাখতে হবে। এটা হচ্ছে রক্তনালী আগে ধমনী ঢুকছে, সেটা শিরা হয়ে বের হবে, শিরা হয়ে বের হলো,
ঠিক আছে, শিরা। আচ্ছা, তো এখান দিয়ে ধরো একটা শিরা আসছে, এখান দিয়ে ধরো যে একটা শিরা আসছে, এখান দিয়ে একটা শিরা, তো এরকমভাবে এই যে প্রত্যেকটা শিরা মিলিত হয়ে তোমার একটা নতুন নালী ফর্ম করে, নতুন একটা শিরা ফর্ম করে, যেটাকে বলা হয় হ্যাপাটিক পোর্টাল ভেইন বা হ্যাপাটিক পোর্টাল শিরা। সো এই হ্যাপাটিক পোর্টাল, হ্যাপাটিক মানে যকৃত সম্পর্কিত, ঠিক আছে। সো এই হ্যাপাটিক পোর্টাল শিরা কী করে আলটিমেটলি, এই হ্যাপাটিক পোর্টাল শিরা কী করে দেখো, আলটিমেটলি এই যে পিছন দিকে আসতেছে না, এখান থেকে আসতেছে না, এখান দিয়ে আসার পরে সেটা সেটা আলটিমেটলি এখান থেকে আসার পরে সেটা আলটিমেটলি এই যে যকৃত তুমি দেখতেছো না, এই যে যকৃত দেখতেছো, সেই যকৃতের ভিতর ঢুকে। যকৃত হচ্ছে বডির একটা সুইচ। কেন বডির একটা সুইচ? দেখো, যকৃত থেকে তারপরে রক্তনালী বের হয়েছে, যকৃত থেকে তারপরে রক্তনালী বের হয়েছে, ধরো এখান থেকে তোমার ধমনী বের হয়েছে, না এখান থেকেও একটা শিরা বের হয়েছে, সরি এখান থেকে একটা শিরা বের হয়েছে, শিরাই হবে হ্যাপাটিক, এটা হচ্ছে হ্যাপাটিক ভেইন, হ্যাপাটিক ভেইন বের হবে। সো এখান থেকে হ্যাপাটিক ভেইন বের হয়েছে, যেটা এক্স্যাক্টলি আমাদের হার্টে গেছে, হার্টের এই প্রকোষ্ঠের মধ্যে ঢুকছে, হার্ট থেকে রক্তটা সারা দেহে সব দিকে সব জায়গায় ছড়ায় যাইতেছে। আচ্ছা, সো বডি ট্রান্সপোর্টেশন সিস্টেমটা আমরা নেক্সট লেকচারে আলোচনা করবো, আমার সেটা এখন আলোচনার বিষয় না। তুমি ধরে নাও সামহাউ এখানে যে গ্লুকোজগুলো ছিল, যে অ্যামাইনো অ্যাসিডগুলো ছিল, যে লিপিড এগুলা ছিল, সেইগুলা এই যে তোমার হ্যাপাটিক পোর্টাল ভেইন বা হ্যাপাটিক পোর্টাল শিরা, সেই হ্যাপাটিক পোর্টাল শিরার মাধ্যমে এখানে ঢুকলো গ্লুকোজ আর অ্যামাইনো অ্যাসিড। সেগুলো ঢুকার পরে আলটিমেটলি সেই গ্লুকোজটা কী করলো, সেই গ্লুকোজটা আলটিমেটলি এখান থেকে আস্তে 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 এইখানে যকৃতে আসলো। এখন বাকি ম্যানেজমেন্টের দায়িত্ব হচ্ছে যকৃতের। কেন বাকি ম্যানেজমেন্টের দায়িত্ব যকৃতের? কারণ এখন যকৃত খুব সুন্দর করে কাজ করবে। দেখো, তোমার এখানে গ্লুকোজ আসছে, অ্যামাইনো অ্যাসিড আসছে, এখানে কিন্তু অন্যান্য টাইপের বিষাক্ত টাইপের সাবস্টেন্সও থাকতে পারে, যেগুলা পাকস্থলীর অ্যাসিড দ্বারা ধ্বংস হয়েছে না, টক্সিক সাবস্টেন্স থাকতে পারে, একটা বিষ থাকতে পারে। সেটা তো আর কোনো প্রাণী না, ব্যাকটেরিয়ার মতো যেটা প্রাণ আছে যে মরে যাবে এরকম টাইপের তো কোনো কিছু না। সো একটা টক্সিক টাইপের সাবস্টেন্স থাকতে পারে। সো এটা সরাসরি এই কারণে তোমার হার্টে বা সরাসরি রক্তে চলে যায় না। এক্স্যাক্টলি কী হয়, আমাদের রক্তে একটা কনস্ট্যান্ট অ্যামাউন্টের গ্লুকোজ দরকার পড়ে। অর্থাৎ ধরো তোমার এই বডির বর্তমান তোমার যে এখন রক্ত আছে, বডির যে কোনো জায়গার রক্তের 90 মিলিগ্রাম পার সেন্টিমিটার কিউব, অর্থাৎ প্রতি সেন্টিমিটার কিউব রক্তে তোমার 90 মিলিগ্রাম গ্লুকোজ আছে। একটা কনস্ট্যান্ট লেভেলের তোমার গ্লুকোজ থাকে বডির মধ্যে। অথবা তুমি নর্মালি এই জিনিসটা চিন্তা করো, ধরো তোমার এখন আজকে তুমি খুব বেশি খাইলা মানে তোমার বডিতে খুব বেশি গ্লুকোজ ঢুকছে, রাইট? তোমার বডিতে খুব বেশি গ্লুকোজ ঢুকছে, ঢোকার পরে তুমি ধরো যে আরও 2 দিন না খাইলা, 2 দিন না খাইও তুমি থাকতে পারলা। ওই যে 2 দিন না খাইলা, ওই যে 2 দিন যখন তুমি খাইতেছো না, তখন তুমি কোন জায়গা থেকে গ্লুকোজ পাইছো এক্স্যাক্টলি? যকৃত এখানে একটা কাজ করে দেখো, এখানে যে গ্লুকোজ যেগুলো ঢুকে, যকৃত একটু চেক করে দেখে যে আমাদের বডির জন্য রিকোয়ারমেন্টস কতটুকু, আমার প্রতিটা বডিতে কনস্ট্যান্ট 90 মিলিগ্রাম দেওয়ার মতো গ্লুকোজ আছে কিনা। যদি দেখে যে এখানে তুমি যতটুকু গ্লুকোজ তুমি অ্যাবজর্ব করছো, যতটুকু গ্লুকোজ তোমার শোষিত হয়েছে, সেই ততটুকু গ্লুকোজ আলটিমেটলি তোমার বডির রিকোয়ারমেন্টস থেকেও বেশি, অর্থাৎ তুমি বেশি গ্লুকোজ সঞ্চিত করছো, বেশি গ্লুকোজ এখানে ঢুকাইছো, তখন এই যকৃত কী করবে, এই যে তুমি যে গ্লুকোজগুলোকে দিলে না, সেই গ্লুকোজগুলোকে সে কানেক্ট করে রেখে দিবে, কানেক্ট করে রেখে সে গ্লাইকোজেন হিসেবে সঞ্চিত করে তার সেলের ভিতরে সুন্দর করে রেখে দিবে। অর্থাৎ ধরো যকৃত হচ্ছে ধরো যে তোমার মা, যে হচ্ছে তুমি ধরো যে তোমার বাবা ধরো যে টাকা কামায় আনে, এখন তোমার টাকা কামায় আনার পরে তোমার আম্মু কী করতেছে, সব টাকায় খরচ করে ফেলতেছে না। উনি একটা সেন্ট্রাল একটা ইস্যু, যিনি অ্যাকচুয়ালি তোমার যতটুকু টাকা দরকার ততটুকু টাকা ইউজ করতেছে, আর বাকি যে টাকাটা আছে সেটা হচ্ছে তোমার জমা রাখতেছে কেন? দুর্দিনের সহায়, যখন তোমার দুর্দিন হবে তখন যেন সেটাকে ভেঙে ভেঙে খরচ করা যায়। তো এখানে তুমি যে গ্লুকোজটাকে নিছো, এখানে তোমার যে গ্লুকোজ দেন অ্যামাইনো অ্যাসিড দেন, যে তোমার আলটিমেটলি এইগুলা যেগুলো অ্যামাইনো অ্যাসিডগুলো নিছো, সেই গ্লুকোজ এবং অ্যামাইনো অ্যাসিডগুলো কী হবে আলটিমেটলি এখানে যখন যাবে তখন এই যকৃত চেক করে দেখবে যে আচ্ছা আমি কি গ্লুকোজ কি বাড়তি নিছি কিনা। গ্লুকোজ যদি তুমি বাড়তি নিয়ে থাকো, যকৃত কী করবে, এই তোমার লিভার কী করবে, সেই লিভার আলটিমেটলি সেটাকে জমায় রাখবে কেন? তোমার খাইতে লেট হইতে পারে, একদিন তোমার না খাইতে হইতে পারে, তখন আলটিমেটলি তার এখানে সঞ্চিত যে গ্লুকোজটা ছিল, সেই সঞ্চিত গ্লুকোজটা সেই যে রক্তে ছাড়তে থাকবে, সেটা আলটিমেটলি হার্টে যাবে, সে হার্ট থেকে সারা দেহে ছড়ায় যাবে। সো ব্লাড ইজ দ্য ট্রান্সপোর্টেশন সিস্টেম, সেটা আমরা নেক্সট লেকচারে পড়াবো।
বাট এতটুকু কনসেপ্ট মাথায় রাখো, তোমার ওই যে সেলটাতে যদি এখন তুমি পৌঁছাইতে চাও, এখন কিন্তু পৌঁছাইতে পারবা, কারণ তুমি ট্রান্সপোর্টেশন সিস্টেমের হাতে তুমি গ্লুকোজ আর অ্যামাইনো অ্যাসিডটাকে দিয়ে দিচ্ছ। এবং শুধুমাত্র তাই না, এখানে কিন্তু শুধুমাত্র গ্লুকোজ শোষিত হয় না, অ্যামাইনো অ্যাসিড শোষিত হয়েছে। না, আমি তোমাকে একটা বলতেছিলাম যে তুমি যদি অ্যামাইনো অ্যাসিডগুলো নিতেছো, সেই অ্যামাইনো অ্যাসিডগুলোকে কিন্তু ইউটিলাইজ করতে পারবে না, তোমার বডির দরকার হচ্ছে গ্লুকোজ। সো তোমার বডি কী করবে? একটা মেশিন লাগবে, যে মেশিনটা এক্স্যাক্টলি সেই অ্যামাইনো অ্যাসিড থেকে গ্লুকোজ বানাইতে পারে। অ্যান্ড লিভার ইজ দিস মেশিন। তোমার কলিজা, তোমার যকৃত হচ্ছে সেই মেশিনটা, যে হচ্ছে তোমার সেই অ্যামাইনো অ্যাসিডকে গ্লুকোজের রূপান্তরিত করতে পারে, যে গ্লুকোজটা আলটিমেটলি তুমি ইউটিলাইজ করতে পারো সামহাউ। ঠিক আছে? সো এটা হচ্ছে মেইন জিনিস। এখন দেখো, তার মানে আলটিমেটলি আরেকটা জিনিস তোমাদের মাথায় আছে যে ভাই এখানে যে গ্লিসারল এবং ফ্যাটি অ্যাসিড যেটা ছিল, সেটা তো ভাই লেকটিয়ালে শোষিত হয়েছিল, সেটার ফেট কী হবে? গ্লিসারলার ফ্যাটি অ্যাসিড যেটা আছে, সেই গ্লিসারলার ফ্যাটি অ্যাসিড কই? এই যে দেখো, গ্লিসারলার ফ্যাটি অ্যাসিড যেটা লেকটিয়ালে শোষিত হয়েছিল, সেটা কী হবে? লেকটিয়ালের সাথে আলটিমেটলি দেখো, এই যে লেকটিয়াল আছে না, ধরো এই লেকটিয়াল একটা নালী, সেই লেকটিয়ালের সাথে আলটিমেটলি কি আছে? এই যে রক্তনালী আছে না, সেই রক্তনালীর সংযোগ আছে। রক্তনালীর সংযোগটা যদি উপরেই দেখায়, এই যে লেকটিয়াল, দেখো এই যে লেকটিয়ালটা আসছে না, সেই লেকটিয়ালটা এক্স্যাক্টলি এই লেকটিয়ালটা এক্স্যাক্টলি এদিক দিয়ে তোমার রক্তনালীর সাথে সংযোগ আছে। এই যে তোমার যে এই রক্তনালী আছে না, সেই রক্তনালীর সাথে সংযোগ আছে। এই রক্তনালীর সাথে সংযোগ আছে। ধরো এই দিক দিয়ে গেল, ধরো এই রক্তনালীর সাথে সংযোগ আছে, লাগাই দাও এই সংযোগ। তার মানে কি হলো? আলটিমেটলি এখানে যে লেকটিয়ালেও যেটা শোষিত হইতেছিল, লেকটিয়ালেও যে গ্লিসারল ফ্যাটি অ্যাসিড শোষিত হলো, সেটাও কিন্তু ইনডিরেক্টলি গিয়ে ওই যে তোমার ব্লাডে পৌঁছাইতেছে। তো সেই ব্লাড হচ্ছে বডির ট্রান্সপোর্টেশন সিস্টেম, এবং সেই ট্রান্সপোর্টেশন সিস্টেম থেকে আলটিমেটলি তোমার পুরো বডিতে ছড়ায় যাচ্ছে, রাইট? সো এইভাবে তোমার যেই পরিপাকটা আছে, সেই পরিপাকটা সম্পন্ন হয়। আমি আর আজকে আর পড়াইতে পারবো না, তোমরা আর নিতে পারবা না। তোমরা আশা করি তোমরা সেই পরিপাকটা বুঝতে পারছো। সো এখন ধরো এই যে, তাইলে এটা হচ্ছে সেই ব্যক্তিটার দেহ। সেই ব্যক্তিরা যদি চায় যে তার ধরো যে সেই হাতের কোনো একটা সেলের মধ্যে কি পৌঁছাইতে? অক্সিজেন আর গ্লুকোজ পৌঁছাইতে। তাহলে অক্সিজেন আর গ্লুকোজ কীভাবে পৌঁছাবে? এই যে আমাদের প্রথম যে কোশ্চেনটা ছিল, অক্সিজেন গ্লুকোজ এইভাবে পৌঁছাবে। দেখো, নাসা সিটের মধ্যে দিয়ে যেটা প্রবেশ করবে অক্সিজেনটা, সেই অক্সিজেনটা আলটিমেটলি এখানে ফুসফুসে আসবে। অ্যাকচুয়ালি পিছন দিকে ট্রাকে আসে, দুই পাশে দুইটা ফুসফুস থাকে। এটা ফুসফুস থেকে রক্তের মাধ্যমে আলটিমেটলি সেটা যাবে, সেই অক্সিজেনটা এখানে যাবে, সেলের মধ্যে যাবে। আবার এখান দিয়ে এখান থেকে হার্ট থেকে যে রক্তনালীটা আসছে, আচ্ছা, আর এখান দিয়ে যে তোমার শোষিতটা হইলো, এখান দিয়ে যারা শোষিতটা হইলো হেপাটিক পোর্টাল ভেইনের মাধ্যমে, তারা কি করবে? আলটিমেটলি এখানে যে শোষণটা ঘটলো, সেই শোষণটা ঘটার পরে এটা হেপাটিক পোর্টাল ভেইনের মাধ্যমে আলটিমেটলি লিভারের মধ্যে আসলো। লিভারের মধ্যে আসার পরে লিভার দিয়ে আলটিমেটলি হার্টে যাবে। সেই হার্ট থেকে আলটিমেটলি এখান দিয়ে এই রক্তনালীর মধ্যে দিয়ে এই যে তোমার এখন যাবে গ্লুকোজটা এই সেলে যাবে। পুরো জিনিসটা বুঝতে পারছো? পুরো প্রসিডিউরটা, বডির মেকানিজম। আশা করি এই পরিপাকৃত খাদ্য কীভাবে শোষিত হয়, কোনটা কি হয়, কোনটা কি না হয়, এগুলো আশা করি এখন আর তোমাদের কোনো প্যারা থাকবে না। আমি পুরোটা জিনিসে বুঝাই দিলাম, ঠিক আছে? সামনের কাছে আমরা বিএমআই ওগুলো নিয়ে সামান্য ছোটোখাটো আলোচনা করবো। থ্যাংকস ফর ওয়াচিং।